এ কি করছেন আপনি? আমার কোলের ওপর শুয়ে এভাবে পড়লেন কেন? উঠুন উঠুন বলছি, তাড়াতাড়ি। শান উঠল না, বরং আরো আটসাট বেঁধে শুয়ে পড়ল তিশার কোলে। নির্লিপ্ত কণ্ঠে পড়ল, একটু আগেই তো বললে আমি তোমার স্বামী, তাহলে এখন স্বামীর মাথা কোলে নিতে এত সমস্যা কিসের? তিশা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল। ওটা তো আমি আপনাকে বাঁচাতে বললাম। শান শীতল দৃষ্টিতে তাকালো তিশার মুখ পানে। হঠাৎ প্রশ্ন করলো। ভালোবাসো আমায়? তিশা চমকালো, ভরকালো, স্তব্ধ হলো। সে কি তবে ধরা পড়ে গেল শানের নিকট? ঢকিল তিশা, এলোমেলো দৃষ্টি ফেলে পড়ল। আমি আপনাকে ভালোবাসতে যাবো কেন? আশ্চর্য। শান মৃদু হাসলো, উঠে বসলো তিশার কোল থেকে। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো। হাওয়াই মিঠাই খাবে? সাথে সাথে তিশার চোখে মুখে হাসি ফুটে উঠল। উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই অবশ্যই। শান উঠে গেল। কিছুটা সময় নিয়ে দুটো হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এলো সে। তিশার দুই হাতে দুটো হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়ে বলল। আমার মিষ্টি বউয়ের জন্য মিষ্টি হাওয়াই মিঠাই? তিশা অবাক দৃষ্টিতে তাকালো শায়নের পানে। বিস্মিত কণ্ঠে বলল, আপনার বউকে? বারে, একটু আগে বললে না আমি তোমার স্বামী, সেই অনুপাতে অবশ্যই তুমি আমার বউ। তিশা চুপ করে গেল। সে নিজেই নিজের বোকামির জন্য ফেঁসে গেছে। তাকে কে বলেছিল নিজেকে শায়নের বউ বলে পরিচয় দিতে? এমনিতেও লোকটা না চুনে বুড়ি, আরও পেয়েছে ঢোলে বাড়ি। এবার তাকে বিরক্ত করে করে মারবে। নিজের বোকামিতে আফসোস করতে করতেই তিশা হাতে ধরে রাখা হাওয়াই মিঠাইয়ের একটা প্যাকেট খুলল। পুরো হাওয়াই মিঠাইটাকে গুচিমুচি করে পুড়ে নিল নিজের মুখের মধ্যে। সাথে সাথেই আশঙ্কিক একজোড়া ওষ্ঠ এসে মিশে গেল তিশার ওষ্ঠের ভাঁজে। মেয়েটা অবাক হওয়ার সুযোগটুকু পেল না। তার আগেই আবার দূরে সরে গেল সেই ওষ্ঠের মালিক। তিশা গোল গোল চোখে তাকালো শায়নের পানে। ছেলেটা নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা ওষ্ঠ মুছতে মুছতে বলল, হাওয়াই মিঠাইয়ের চেয়েও তোমার ওষ্ঠের স্বাদ অধিক মিষ্টি মেয়ে। তিশার কান গরম হলো। উষ্ণ ধোয়ার আবির্ভাব ঘটল তার কর্ণদ্বয় থেকে। লাজে দ্রুত মাথা নুইয়ে ফেলল মেয়েটা। মিনমিনে কণ্ঠে বলল। আমি বাসায় যাব। শ্যান সাথে সাথে নাকচ করে দিল তিশার এই সিদ্ধান্তকে। গম্ভীর কণ্ঠে বলল, একটু আগেই তো এলাম, বাসায় যেতে দেরি আছে। বাসায় গেলে তো তোমার দেখা পাওয়া যায় না মোটেই। মাঝে মাঝে একটু ছাদে যেটুকু দেখা মিলে, তাও সামিরা এসে ব্যাগরা দেয়। তিশা তাকালো শায়নের পানে। আমতা আমতা করে বলল। বাবা মা চিন্তা করবেন, তাছাড়া আপনারও তো অফিস আছে। শায়ন আবারও মাথা এলিয়ে শুয়ে পড়ল তিশার কোলে। মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, অফিস থেকে ছুটি নিয়েছি আজ, আর তোমার বাবা মা জানেন তুমি এখন কলেজে, সুতরাং কেউ তোমার চিন্তা করবে না। রাতের আধার ঘনিয়েছে, তবে শহরের বুকটা জেগে আছে এখনো। ঘড়ির কাঁটায় কেবল রাত 9টা বেজেছে। আর এই সময়টাই যেন প্রতিদিন শায়ন এবং তিশার দেখা করার মুহূর্ত হয়ে উঠেছে। আজও মেসেজ করে শায়ন ঠিক রাত 9টায় ছাদে আসতে বলেছে তিশাকে। মেয়েটা ঠিক 9টায় ছাদে এলো। গুটি গুটি পায়ে ঢুকলো ছাদের ভিতরে। কিন্তু এ কি, চারিদিকে এত অন্ধকার কেন? রোজ যখন শায়নের সাথে দেখা করতে আসে তখন তো ছাদের বৈদ্যুতিক বাতিটা জ্বালানো থাকে, তাহলে আজ জ্বালানো নয় কেন? তিশা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। হঠাৎ দেখতে পেল ছাদের এক কোণে আলো জ্বলছে। কেউ সারি বেঁধে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। তিশা অবাক হলো, পা বাড়িয়ে এগিয়ে গেল সেখানে। অমনি চমকে উঠল মেয়েটা। এখানে যে শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে তা নয়, জ্বলন্ত মোমবাতিগুলো পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে ছাদের মেঝেতে লেখা ভালোবাসি। এ কর্ম কার আর কাকে উদ্দেশ্য করেই বা এই লেখাটা লেখা হয়েছে? তবে কি শায়ন লিখেছে? আর এই জন্যই আজ তাকে মেসেজ করে ছাদে আসতে বলেছে। কিন্তু শায়ন কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না আশপাশে। তিশা হঠাৎ অনুভব করলো একজোড়া হাত এসে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। তিশা ভীত হলো। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এই আলো আধারে কে জড়িয়ে ধরলো তাকে পিছন থেকে? তিশা তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো। ব্যস্ত হয়ে বলল, কে কে আপনি? সাথে সাথেই একটা আঙ্গুল এসে বন্ধ করে দিল তার ওষ্ঠ। মৃদু কণ্ঠে বলল, চুপ, কথা বলো না, আমার কার্যে ব্যাঘাত ঘটিও না। তিশা শুনল কথাগুলো। এ তো শায়নের কণ্ঠস্বর। তবে শায়ন তাকে জড়িয়ে ধরেছে আর পিছন থেকে। অবশ্য এই বিল্ডিংয়ে এই লোকটা ব্যতীত আর কারোর এই কাজ করার সাহস আছে? সেও না। এইটুকু বুঝতে এত সময় লাগলো? তিশার ভাবনার মধ্যেই আবারও মুখ খুলল শায়ান।
হুট করেই বলল। ভালোবাসি তিশু। তিশা পূর্বেই এই কথা সম্পর্কে অবগত, যদিও শ্যান মুখে কখনো কথা বলেনি, কিন্তু কর্ম দ্বারা বুঝিয়ে দিয়েছে প্রতিক্ষণে। তবুও এই প্রথমবার শ্যানের কণ্ঠে ভালোবাসার কথা শ্রবণে কর্ণ শীতল হলো তিশার, হৃদয়ে আন্দোলিত হলো। আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বেশ কিছু মাস আগে আসলেও আমাকে দেখেছো মাত্র কিছুদিন আগে, কিন্তু আমি তোমাকে দেখেছি তোমার এই বাড়িতে পদার্পণের প্রথম দিনই। দিনের পর দিন সকলের অগোচরে তোমাকে চোখে চোখে রেখেছি, তোমার পিছু নিয়েছি, লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখেছি। তোমাকে ভালোবাসার জার্নিটা আমার খুব স্বল্প সময়ের নয়, বেশ অনেকটা মাসের। তিশা অবাক হয়ে শুনছিল শায়নের বলা কথাগুলো। ছেলেটা এত আগে থেকে তাকে অনুসরণ করছে, আর সে টেরই পেল না। এতটা বোকা সে। তিশাকে চুপ করে থাকতে দেখে কিছুটা বিচলিত হলো শায়ন। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তোমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। কোন উত্তরের কথা বলছে শায়ন? ভালোবাসে শব্দটার? হয়তো তাই। তিশাও তো ভালোবাসে তাকে, কিন্তু কণ্ঠে উচ্চারণ করতে কেমন যেন লাগছে, লজ্জা লাগছে ভীষণ। তিশা হাঁসফাঁস করলো। এর থেকে বরং নিজেকে ধাতস্থ করে পরে শায়নের কথার উত্তর দেওয়া যাবে। ছেলেটা নিশ্চয়ই অপেক্ষা করবে তার জন্য। এলোমেলো দৃষ্টি ফেল তিশা, পা বাড়লো ছাদ থেকে চলে যেতে। অমনি শায়ন পিছন থেকে হাত টেনে ধরল মেয়েটার, মলিন কণ্ঠে বলল, তবে কি আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না? তিশার কলিজা কেঁপে উঠল। সে ভালোবাসে তো, অথচ শায়ন ধরে নিচ্ছে ভালোবাসে না। তিশার হৃদয়ে ভয় জন্মালো। তার এই মৌনতার কারণে শায়ন যদি ভুল বুঝে তার নিকট থেকে দূরে সরে যায়, তাকে যদি আর ভালো না বাসে, তখন কি হবে? না, আর লজ্জা রাখলে হবে না। সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে হবে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো তিশা। এগিয়ে গেল শায়নের পানে, মাথা নুইয়ে লাজুক কণ্ঠে বলল, ভালোবাসি, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। শায়ন উৎফুল্ল হলো, হৃদয়টা শীতল হলো তার। যাক, তার প্রেয়সীও স্বীকার করেছে তাকে ভালোবাসে। শায়নের হৃদয়ে রঙিন প্রজাপতিরা উঠতে শুরু করলো ডানা মেলে। ছেলেটা চটপটিয়ে জড়িয়ে ধরল তিশাকে, উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দিনের আলো ফুটেছে, চারিদিকটা জনমানবে হইচয়ে ভরে উঠেছে। আজ একটু আগেই তৈরি হয়ে সামিরা আর তিশা কলেজে যাবে বলে বেরিয়ে পড়েছে। উঠে বসেছে গাড়িতে। শায়ন বসেছিল গাড়ির ড্রাইভিং সিটে। হুট করে সে বলল, তিশু সামনে এসে আমার পাশে এসে বসো। সামিরাও ভুরু কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে বলল, ও তোর পাশে বসবে কেন? আর ওকে তুই টিস্যু বলেই বা ডাকছিস কেন? শায়ন সম্মুখের পানে তাকালো, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এত জেনে তুই কি করবি? চুপচাপ ওখানে বসে থাক, আর তিশু তুমি সামনে এসো। তিশা ইতস্তত করলো। এভাবে সামিরার সম্মুখে শায়নের পাশে বসবে, কি ভাববে মেয়েটা? তাছাড়া সামিরা তো এখনো জানে না কিছুই। গতকাল রাতেই তো কেবল সবটা ঠিকঠাক হলো। তিশা আমতা আমতা করে বলল, এখানেই বসি, ওখানে গিয়ে কি করব? সাথে সাথেই তিশাকে ধমকে উঠল শায়ন, অগ্নিকণ্ঠে বলল, সামনে আসতে বলেছি না তোমাকে? তিশা কেঁপে উঠল। সে বেশ ভালোভাবেই জানে শায়ন যখন বলেছে তখন যেভাবেই হোক তাকে সামনে নিয়েই ছাড়বে। না যেতে চাইলে শুধু শুধু ঝামেলা বাড়বে। তাই আর কথা বাড়ালো না মেয়েটা। গাড়ির পিছন থেকে নেমে সম্মুখে শায়নের পাশে বসলো চুপচাপ। সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তিশা এবং শায়নের পানে, কপালে ভাঁজ ফেলে পড়ল, কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। শায়ন ততটা পাত্তা দিল না সামিরার কথায়। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, তাহলে তো নাকে সমস্যা, নাকের ডাক্তার দেখা। সামিরার কথা পারালো না। শকুনের দৃষ্টিতে শুধুমাত্র চেয়ে রইল বান্ধবী আর ভাইয়ের পানে। সময় গড়ালো একটু। শায়ন গাড়ি চালাতে চালাতে ফাঁকে ফাঁকে তাকাচ্ছে সামিরার পানে। সে যে গাড়ি স্টার্ট করেছে তখন থেকে সামিরা তাদের দিকে তাকিয়ে থাকা শুরু করেছে, আর অন্যদিকে ফিরে তাকায়নি। তিশার সাথে যে একটু চোখের ইশারায় দুই দণ্ড কথা বলবে তারও সুযোগ নেই। শায়ন সামিরাকে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ খেয়াল করলো মেয়েটা অন্যদিকে তাকিয়েছে। শায়ন সাথে সাথে সুযোগ নিল, একটু হেলে গিয়ে ঝড়ের গতিতে তিশার গালে একটা চুমু খেয়ে বসলো। আবার পরক্ষণে ঝড়ের গতিতে নিজের সিটে বসলো। কিন্তু এ দৃশ্যের এক ঝলক চোখে পড়লো সামিরার। বেচারি থমকে গেল, ভরকে গেল, স্তব্ধ হয়ে গেল। এ কি দেখে ফেললো সে? সত্যি কি তার ভাই তিশাকে চুমু খেয়েছে?
সামিরের চোখ বড় বড় হলো। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল। তুই তিশাকে চুমু খেয়েছিস ভাইয়া? সাথে সাথে অপ্রস্তুত হয়ে পড়ল শায়ন এবং তিশা দুজনেই। শায়ন বিরক্ত হলো বেশ। মেয়েটাও অন্যদিকে তাকিয়েছিল ভেবে একটা চুমু খেয়েছিল, তাও দেখে নিয়েছে। এটাকে নিয়ে শান্তি নেই কোথাও। শায়ন কপাল কুঁচকাল, কণ্ঠে বিরক্তি নিয়ে পড়ল। তোর বান্ধবীকে আমি চুমু খেতে যাবো কেন, পাগল আমি? কিন্তু আমি স্পষ্ট দেখলাম তুই তিশাকে চুমু খেয়েছিস। নাকের সাথে সাথে চোখেও সমস্যা দেখা দিয়েছে তোর, ভালো ডাক্তার দেখাতে হবে। সামিরা মাথা চুলকালো। সত্যি কি সে ভুল দেখেছে? তাও এত বড় ভুল? নাকি শায়ন তাকে ভুল বোঝাচ্ছে? কোনটা? রাতের আধারে ঢাকা পড়েছে চারিদিক। ঘড়ির কাঁটে টিকটিক করে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তিশা পড়ছিল নিজের কক্ষে, পড়ার টেবিলে বসে। হঠাৎ টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল। ভুরু কুচকালো তিশা। এই সময়ে আবার কে কল করেছে? হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে ভেসে উঠল শায়নের নামটা। তিশার দেরি করলো না, কলটা রিসিভ করে মোবাইলটা ধরল কানের কাছে। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। শায়ন সালামের উত্তর দিল, পরপর বলল। ছাদে এসো। তিশা কান থেকে মোবাইলটা নামিয়ে সময় দেখলো কেবল বেজেছে রাত 8টা। প্রতিদিন তো শায়ন 9টার দিকে তাকে ডাকে ছাদে। আজ এত তাড়াতাড়ি? বিশেষ কোনো কারণ আছে নাকি? তিশা আবার মোবাইলটা কানের কাছে ধরল, ভুরু কুচকে বলল, আজ এত আগে? অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি আজ, তাই তাড়াতাড়ি। এখন ছাদে চলে এসো তো। কথাটা বলে কল কেটে দিল শায়ন। তিশাও আর দেরি করলো না, পরের টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটা। গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে পা বাড়ালো ছাদের পানে। কিছুটা সময়ের ব্যবধানে ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শূন্যে ভেসে উঠল মেয়েটা। হকচকালো তিশা, ভয়ে কলিজা লাফিয়ে উঠল তার। পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল শায়নকে। তিশা দরজা খোলার সাথে সাথে ছেলেটা তাকে কোলে তুলে নিয়েছে। আর তিশা কি না কি ভেবে বসেছে। এভাবে কেউ হুট করে কিছু না বলে কোলে তুলে নেয় নাকি? আর একটু হলেই তিশার প্রাণটা দেহ ত্যাগ করে চলে যেত। কপট রাগ দেখালো মেয়েটা, ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কি ধরনের বাজে অভ্যাস? আপনি যখন তখন এভাবে আমাকে কোলে তুলে নেন কেন? শ্যান তাকালো তিশার মুখ পানে, মৃদু কণ্ঠে জবাব দিল। তোমাকে ভালোবাসি তাই। তিশার মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, ভারী কণ্ঠে বলল, তাই বলে এভাবে? আর একটু হলেই ভয়ে আমার জানটা চলে যাচ্ছিল। শ্যান উত্তর দিল না তিশার কথার। মেয়েটাকে কোলে নিয়ে গিয়ে বসলো ছাদের কোণে অবস্থিত বেঞ্চের উপরে। হাত বাড়িয়ে তিশার এক হাত টেনে নিল। পকেট থেকে একটা সুন্দর শুভ্র রঙা বেলি ফুলের মালা বের করে পরিয়ে দিতে শুরু করলো পেয়সীর হাতে। তিশার চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল হয়ে বলল, বেলি ফুল আমার ভীষণ প্রিয়। শ্যান হাসলো, আলতোভাবে তিশার গালে নাক ঘষে বলল, জানি। তিশা ঘাড় ঘুরিয়ে তাকালো শ্যানের পানে, অবাক কণ্ঠে বলল, আপনি জানলেন কিভাবে? শ্যান শব্দ করে চুমু খেলো তিশার গালে। মেয়েটার চোখে চোখ রেখে বলল, যার হৃদয়ে আমার বসবাস তার হৃদয়ের খবর রাখবো না তা কি করে হয়? তিশার দৃষ্টি মুগ্ধ হলো। লোকটা তাকে এত ভালোবাসে, এতটা খোঁজ রাখে তার সম্পর্কে জানা ছিল না। মেয়েটার হঠাৎ কি যেন হলো, হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগ্রত হলো। কেমন ঘোরের মধ্যে চলে গেল শায়নের চোখের পানি তাকিয়ে। সেই ঘোরের বসেই হুট করে শায়নের গালে ওষ্ঠ বসিয়ে দিল তিশা। বেশ গভীর একটা চুমু খেয়ে সরে এলো দূরে। হতবাক হলো শায়ন, তিশা তাকে চুমু খেয়েছে। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? যে মেয়েটা নিজ থেকে তার আশেপাশে ঘেঁষে না ভুলো, যাকে কিছু বলেই সাথে সাথে উত্তর আসে পারবো না, করবো না, যাবো না, থাকবো না, সে কিনা নিজে থেকেই চুমু খেয়েছে শায়নের গালে। শায়ন গোল গোল চোখে তাকালো তিশার পানে, বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি আমাকে চুমু খেয়েছো তিশা? তখন তো আবেগের বশে একটা চুমু খেয়ে ফেলেছে তিশা, কিন্তু এখন লজ্জা লাগছে ভীষণ। শায়ন আবার প্রশ্নটা করে লজ্জা বাড়িয়ে দিল দ্বিগুণ হারে। তিশা লাজে হাঁসফাঁস করে উঠল, উঠে যেতে চাইলো শায়নের কোল থেকে। শায়ন উঠতে দিল না তাকে, বরং আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। কণ্ঠটায় একটু খাদে নামিয়ে পড়ল, আমি আবার কারোর ধার বাকি রাখতে পছন্দ করি না। কথাটা বলে শায়ন দৃষ্টি ফেলল তিশার নরম ওষ্ঠের পানে। একটু একটু করে এগিয়ে গেল পেয়সীর ওষ্ঠের মধুসূদা পানের আকাঙ্ক্ষায়। আর একটু দ্রুত ঘুষলে দুজনের ওষ্ঠদ্বয় এক হবে। তিশা পরম আবেশে
নিজের চক্ষুটাই বন্ধ করে নিল। ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করলো সামিরা। গলা বাড়িয়ে বলল, তোরা এখানে কি করছিস? আশঙ্কিক সামিরার কণ্ঠস্বরে হকচকিয়ে উঠল তিশা এবং শায়ন দুজনেই। মেয়েটা দ্রুত উঠে দাঁড়ালো শায়নের কোল থেকে, আমতা আমতা করে জবাব দিল। চাঁদটা দেখতে এসেছিলাম। সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তিশার পানে, সন্ধ্যান কণ্ঠে প্রশ্ন করলো, চাঁদ দেখতে বুঝি কারো কোলে উঠে বসতে হয়? নয়তো চাঁদ দেখা যায় না, তাই না? তিশা অপ্রস্তুত হলো বেশ। লজ্জায় মরি মরি অবস্থা মেয়েটার, তবুও কোনো রকমই বলল, আসছি আমি। কথাটা বলেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল তিশা। সামিরা ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের পানে, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তুই এই সময়ে ছাদে কি করছিস? শায়ন বিরক্ত হলো বেশ, মেয়েটার সব বুঝেও ছিল। ভাইয়ার অফিসে কি যেন কাজ পড়ে গেছে, তাই সকাল সকাল অফিসে চলে গেছে। তাদের কলেজে পৌঁছে না দিয়ে অফিসে চলে গেছে ভালো কথা, তাই বলে কলটাও রিসিভ করবে না, এ কেমন কথা? প্রথমে তিশার হৃদয়ে ক্রোধ হানা দিল, পরক্ষণে ভয় জন্মালো। ছেলেটার আবার বিপদ আপদ হয়নি তো কোনো? বিপদে তো হাত পা নেই, যখন তখন যা খুশি হতে পারে। তিশা অস্থির হলো, মোবাইল ঘেটে এবার সামিরাকে কল করলো। উদ্দেশ্য শায়নের কথা জিজ্ঞেস করবে, কিন্তু এও তো কল ধরছে না। তিশার ভয় পেল আরও, আর বেশি না ভেবে সে ছুট লাগালো সামিরাদের বাসার উদ্দেশ্যে। সেখানে গেলেই জানা যাবে শায়নের কি হয়েছে। তিশা সামিরাদের ঘরের কলিং বেল টিপল। কিছু সময় অতিবাহিত হতেই দরজা খুলে গেল। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সামিরা। তিশাকে দেখে হাসলো মেয়েটা, দরজা থেকে একটু সরে গিয়ে বলল, আরে টিসু, আই ভিতরে আই। তিশা সামিরা পাশ কাটিয়ে ঢুকলো ভিতরে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে পুরো ঘরময় খুঁজলো শায়নকে, কিন্তু কোথাও তার দেখা নেই। তাহলে কোথায় গেল ছেলেটা? তিশা এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতেই হঠাৎ নতুন এক পুরুষের দেখা পেল। বসার কক্ষের সোফায় এক কোণে বসে টিভি দেখছে সে। তিশা ততটা পাত্তা দিল না সেদিকে, পা চালে আবার একবার চারিদিকে খুঁজতে শুরু করলো শায়নকে। হঠাৎ করেই সোফায় বসে থাকা ওই ছেলেটার কণ্ঠস্বর শুনে গেল। তিশার পানে তাকিয়ে ডাকলো, এ মেয়ে, এ মেয়ে। তিশা আশপাশে তাকালো, ভুরুকুচকে ছেলেটাকে জিজ্ঞেস করলো। জি, আমাকে বলছেন? ছেলেটা মাথা ঝাঁকালো, কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তুমি টিভির সামনে দাঁড়িয়ে আছো, আমি দেখতে পাচ্ছি না কিছুই। তিশা তৎক্ষণাৎ সরে দাঁড়ালো, বোকা বোকা হেসে বলল। দুঃখিত, আমি বুঝতে পারিনি। তিশা আর নতুন ছেলেটার কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো সামিরা। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ও, তোদের দুজনের তো পরিচয় করানো হলো না। কথাটা বলে সামিরা তাকালো নতুন ছেলেটার পানে, পরিচয় দিয়ে বলল, এই হলো আমার ফুফাতো ভাই আকাশ, ঢাকায় একটা কাজে এসেছে, কিছুদিন আমাদের এখানেই থাকবে। কথাগুলো বলে আবার ঘাড় ঘুরিয়ে সামিরা তাকালো তিশার পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, আর এই হলো আমার বান্ধবী তিশা, আমাদের নিজের ফ্ল্যাটে এদের বসবাস। আকাশ নামক ছেলেটা ওষ্ঠ প্রসারিত করে হাসলো, তিশার পানে তাকিয়ে বলল। হাই। তিশাও সৌজন্যসূচক হাসলো একটু, হাতটা কিঞ্চিত উপরে তুলে পড়ল। হাই। আকাশের তিশার পরিচয় পর্ব শেষ হতে সামিরা বলল, এই ভাইয়া, লুডো খেলবি? আকাশ তৎক্ষণাৎ লাফিয়ে উঠল, উৎফুল্লতার সাথেই বলল। অবশ্যই। তিশা আশেপাশে আরেকবার নজর ঘোরালো, যার জন্য এ বাসে আসা সেই যখনই, তার এখানে আর থেকে লাভ কি? আর খারাপ কিছু হয়েছে বলেও তো মনে হচ্ছে না। শায়নের সাথে খারাপ কিছু হলে নিশ্চয়ই তার বাড়ির লোক এতটা উৎফুল্ল হতে পারতো না। তিশা তাকালো সামিরার পানে, ভদ্রতার সাথে বলল, তাহলে তোর লুডো খেল, আমি বাসায় যাই। আকাশ সাথে সাথে প্রতিবাদ করলো তিশার কথায়, কপাল কুঁচকে বলল, আপনি চলে গেলে আমরা দুজন লুডো কি খেলবো? তার থেকে বরং আপনিও থাকুন, একসাথে লুডো খেলে তিনজন। সামিরাও যোগ দিল আকাশের সাথে। তিশার এক হাত ধরে পড়ল, চল না লুডো খেলি আমরা। না করিস না প্লিজ। তিশা তবুও থাকতে চাইল না, কিন্তু সামিরা আর আকাশ জোর করে বসিয়ে দিল তাকে। ব্যাস, তিনজন মিলে শুরু করলো লুডো খেলা। তিশা, সামিরা আর আকাশ লুডো খেলছে আর হাসাহাসি করছে একে অপরের সাথে। এর মধ্যে শায়ন ঘরে ঢুকলো। ঘরে কারোর উপস্থিতি অনুভব করে সেদিকে ফিরে তাকালো সবাই। শায়নকে দেখে যেন প্রাণে প্রাণ ফিরে পেল তিশা। যাক, কিছু হয়নি ছেলেটার, একদম সুস্থ সবল আছে। তিশা শায়নের পানে তাকিয়ে থাকার মধ্যেই তার চুলে টান দিল আকাশ।
তিশা নাক মুখ কুচকে ফেলো সাথে সাথে। আকাশে পানে তাকাতে সে পড়ল। কি হলো, এখন তোমার চাল, খেলছো না কেন? শায়নের মেজাজ বিগড়ালো মুহূর্তে। এমনি সারাদিন অফিসের কাজে চাপে মন মেজাজ বিক্ষিপ্ত হয়েছিল, তার মধ্যে আবার ঘরে ফিরেই তিশাকে আবিষ্কার করলো অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। শায়ন আগে থেকে তিশাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতো না। পেশিকে নিয়ে তার হিংসাত্মক মনোভাব বরাবরই একটু বেশি। রাগ তো ঘরে ঢুকেই উঠেছিল শায়নের। তার মধ্যে আবার একটু আগে আকাশ তিশার চুল ধরে টান দিয়েছে, তার পেশি চুল ছুঁয়েছে। মেজাজের পারদ আসমানে পৌঁছালো ছেলেটার। জল শক্ত হয়ে এলো, চোখ দুটো লাল হয়ে উঠল মুহূর্তেই। তিশা শায়নের মুখ পানে তাকিয়ে বুঝলো পুরো ঘটনা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিরীহ চোখে তাকালো শায়নের পানে। ছেলেটা গ্রাহ্য করলো না তিশার দৃষ্টি। তীব্র ক্রোধ নিয়ে হনহনিয়ে হেঁটে গেল নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল কক্ষে দরজাটা। চমকে উঠল সবাই। আকাশ অবাক কণ্ঠে প্রশ্ন করলো, সায়ানের আবার কি হলো, এভাবে খেপেছে কেন? পরপর তিশার হাতে থাকা মোবাইলটা থেকে টুং করে একটা মেসেজের ধ্বনি ভেসে এলো। তিশা মোবাইলটা উঠিয়ে চোখের সামনে ধরল। স্ক্রিনে ভেসে উঠল শায়নের নামটা। তিশা আঙ্গুল দ্বারা ক্লিক করলো সে মেসেজের উপরে। দেখতে পেল শায়ন লিখেছে, এই মুহূর্তে ওখান থেকে উঠে সোজা নিজের ঘরে চলে যাবে, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তিশা ঢুকিল, দ্রুততার সাথে দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি এখন আসছি। আকাশ বাধা দিল তিশাকে। কপালে ভাঁজ ফেলে পড়ল, আমাদের লুডো খেলা এখনো তো শেষ হয়নি, মাঝপথে এভাবে খেলা ছেড়ে যাওয়া অনুচিত। তিশা শুনল না আকাশের কোনো কথা। শায়নের বারণ করা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে থাকার সাহস তা নেই। পরে দেখা যাবে ছেলেটার আদেশ অমান্য করার অপরাধে তার ঠ্যাংটাই ভেঙে দিল। তারপর কোথাও যাওয়া তো দূরের কথা, তার হাঁটা চলাই বন্ধ। তিশা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, কাজ আছে একটু, আবার পরে না হয় আবার খেলবো, এখন আসছি আমি। রাত বেড়েছে, চারিদিকটা কালো আধারে ঢাকা পড়েছে ইতিমধ্যে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত 9টা বেজে 10 মিনিট। প্রতিদিন রাত 9টার মধ্যে তিশা ছাদে গেলেও আজ আর যায়নি। তখন বাড়ি ফিরে শায়ন যে পরিমাণ খেপে গেল, এখন আবার ছাদে গেলে দেখা যাবে রাগ সামলাতে না পেরে তিশাকে ছাদ থেকে সোজা নিচে ফেলে দিয়েছে, নয়তো কাছে চিবিয়ে খাওয়া শুরু করেছে। তিশা তাই আর ভয়ে আজ ছাদে আসেনি। ঘাপটি মেরে বসে রয়েছে নিজ কক্ষে। শায়ন ছাদে এসে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো তিশার। এমনি সারাদিন কাজের চাপে তিশার সাথে দেখা হয়নি, কথা হয়নি। তখন বাড়ি ফিরে যা একটু দেখা হলো তাও অন্য পুরুষের সাথে। আর এখন মেয়েটার সাথে আসছে না। মেজাজ বিগড়ালো শায়নের। পকেট হাতড়ে মোবাইলটা বের করে কল লাগালো তিশার নাম্বারে। তিশা পরের টেবিলে বসেছিল। পরে তার মন নেই, তবুও লোক দেখানো বসে থাকা আর কি। এরই মধ্যে হঠাৎ করেই কর্ণে মোবাইলের শব্দ পৌঁছালো। তিশা না দেখে বুঝলো তাকে কে কল করেছে। একবার ভাবলো কলটা ধরবে না, কিন্তু পরক্ষণেই হৃদয়ের ভয় হানা দিল। এমনি লোকটা তার উপর রেগে আছে। তার উপর সে সঠিক সময়ে সাথে যায়নি। এখন যদি আবার কল নাও ধরে, তবে নির্ঘাত পাশে এসে খুন করে ফেলবে। তিশা ফাঁকা ঢোকিল। মোবাইলটা হাতে তুলে কলটা রিসিভ করে কানে ধরলো। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শায়ন সালামের উত্তর দিল। পরক্ষণে ক্রোধে হিসিয়ে উঠল সে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, এখনো ছাদে আসনি কেন? এলোমেলো দৃষ্টি ফেল তিশা। মেকি হেসে বলল, শুনলাম আপনার অফিসে ভীষণ কাজের চাপ, সারাদিনও তো অফিসেই ছিলেন, নিশ্চয় এখন ক্লান্ত অনেক। আপনি বরং বিশ্রাম নিন, আজ আর ছাদে আসতে হবে না। শায়নের চোখ মুখ শক্ত হয়ে উঠল। শাসিয়ে বলল, তা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই কল কাটলো শায়ন। তিশা ভীত হলো। কিঞ্চিত সময় নিয়ে ভয়ত দৃষ্টিতে তাকিয়ে রইল মোবাইলের পানে। অতঃপর গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলো ছাদের পানে। কিছুটা সময় অতিবাহিত হতেই ছাদে পৌঁছালো তিশা। ভয়ে ভয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শায়ন তেড়ে এলো। হ্যাসকা টানে মেয়েটাকে নিয়ে নিল নিজের বুকের উপর। কোমর চেপে জিজ্ঞেস করলো, ওখানে তখন কি চলছিল? তিশার বুকের ভেতর থাকা ছোট্ট কলিজাটা যেন লাফিয়ে উঠলো তড়াক করে। তুতলিয়ে পড়লো। কখন, কোথায়? শায়ন দাঁতে দাঁত চাপলো। কটমট করে পড়লো, যখন বাড়ি ফিরলাম তখন আকাশের সাথে কি করছিলে তুমি? এলোমেলো দৃষ্টি ফেলল তিশা। আমতা আমতা করে জবাব দিল। লুডো খেলছিলাম। শায়নের দৃষ্টি তীক্ষ্ণ হলো। গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, অন্য পুরুষের সাথে তোমার লুডো খেলা কিসের?
আমি তো খেলতে চাইনি, সামিরাই জোর করে বসিয়ে দিয়েছিল। শায়ন নিজের মুখটা এগিয়ে নিল তিশার মুখের কাছাকাছি, হিসিয়ে বলল। তুমি কি বাচ্চা মেয়ে যে তোমাকে জোর করলে তুমি বসে যাবে? তিশার আঁখি ভরে উঠল, কেঁদে দিল মেয়েটা, নাক টেনে টেনে বলল। আমি কি করতাম? সারাদিন আপনার কোনো খোঁজ খবর ছিল না। কতগুলো কল দিয়েছি সেই খেয়াল আছে আপনার? কতটা চিন্তায় ছিলাম আমি, ভীষণ অস্থির অস্থির লাগছিল। শেষে আপনার খুব বেশি ভালোবাসেন তাকে? শায়ন হাসলো, তিশার কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল। নিজের থেকেও বেশি ভালোবাসি। তিশা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল শায়নের পানে, অতপর হুট করে দু হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল ছেলেটাকে, মোহিত কণ্ঠে বলল। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। এভাবে দুজন কতক্ষণ একে অপরের সাথে মিশেছিল জানেনি, তবে দুজনের এই আবেগঘন মুহূর্তের মধ্যেই হঠাৎ শায়ন মুখ খুলল, তিশাকে প্রশ্ন করলো। তোমার হাইট কত? তিশা শায়নকে ছেড়ে দাঁড়ালো, ভুরু কুচকে বলল। হঠাৎ এই প্রশ্ন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তিশা ভুরু যুগল কুচকে রেখে জবাব দিল। 5 ফিট 2 ইঞ্চি। শায়ন কপাল টান টান করলো, স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো। আর আপনার উচ্চতা কত বলো তো? তিশা চোখ বুলিয়ে শায়নের পা থেকে মাথা অব্দি চোখ বোলালো, ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল। মনে হয় 6 ফুট হবে। শায়ন ভুরু বাঁকালো, সরু দৃষ্টিতে তিশার পানে তাকিয়ে বলল। 6 ফুট নয়, 5 ফুট 11 ইঞ্চি হবে। আর তোমার ওজন কত? তিশা আমতা আমতা করলো, একটু ইতস্তত করে বলল। 45 কেজি। শায়ন ওষ্ঠ বাঁকালো, অতপর বলল। আর আমার ওজন কত জানো? তিশা এবার একটু বিরক্ত হলো, কতক্ষণ ধরে লোকটা কিসব উদ্ভট প্রশ্ন করে যাচ্ছে তাকে। তিশা বিরক্তি ভরা কণ্ঠে বলল। আপনার ওজন আমি কিভাবে জানবো? শায়ন ফিচেল হাসলো, তিশার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল। আমার ওজন 65 কেজি। থামলো শায়ন, পরপর শক্ত কণ্ঠে আবার বলল। পরবর্তীতে আর যদি কখনো দেখি কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলেছ, হোক সে আমার ভাই, তবে তোমাকে মাথায় তুলে একটা আছাড় মেরে একদম ফাটিয়ে দেব বলে দিলাম। তিশা ভরকে গেল, এ কেমন হুমকি? ছেলেদের সাথে কথা বলে আর কত শাস্তি তো দিতে পারে, তাতে মাথায় তুলে আচ্ছা কেন মারতে হবে? তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শায়নের পানে। শায়ন ততটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে, মেয়েটাকে টেনে নিয়ে বসলো ছাদের বেঞ্চের উপরে। কিছু না বলেই মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে পড়লো হঠাৎ, অতঃপর তিশার এক হাত টেনে নিজের মাথার উপর এনে দিল, চোখ বন্ধ করে বলল। সারাদিন অফিসে একটা না কাজ করতে করতে মাথাটা ভীষণ ধরেছে টিস্যু, একটু টিপে দাও তো। তিশা গাল ফুলালো, ভেঙ্গিয়ে বলল। সারাদিন তার কোনো পাত্তাও নেই, এখন এসছে টিস্যু, একটু মাথাটা টিপে দাও তো। শায়ন চোখ মেলে তাকালো, হাত বাড়িয়ে টেনে দিল তিশার ফুলানো গাল, হেসে বলল। গাল ফুলালে তোমাকে ভীষণ সুন্দর লাগে টিস্যু। তিশা ছোট ছোট চোখ করে তাকালো শায়নের পানে, চিপিয়ে চিপিয়ে জিজ্ঞেস করলো। তার মানে আপনি কি বলতে চাইছেন আমি এমনিতে সুন্দর না? শায়ন বিস্তর হাসলো এবার, আবারও তিশার গাল টেনে দিয়ে পড়ল। আমার বউটা সর্বদা সর্বরূপে সুন্দর। তিশা মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল। হয়েছে, আর পাম দিতে হবে না। সময় করালো, মাঝখানে কেটে গেল প্রায় একটা দিন। বিকেলের সময় এখন, আকাশের সূর্যটা তার তেজ কমিয়ে একদিকে ঢলে পড়তে শুরু করেছে একটু একটু করে। তিশাদের জামা কাপড় ছাদে শুকাতে দেওয়া, রোজই গোসলের পর প্রায় সকল ভাইটিয়ারাই তাদের ভেজা পোশাক ছাদে শুকাতে দেয়, বিকাল হলে আবার নিতে আসে। তিশা এক সিঁড়ি ফেলে অন্য সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে উঠছিল ছাদে উঠবে বলে, শায়নদের ঘরের সম্মুখ থেকে যার সময় হঠাৎ কেউ পিছু ডাকলো মেয়েটার। তিশা থমকে দাঁড়ালো, পিছন ঘুরে দেখলো আকাশ হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে পিছু ফিরতে দেখে আকাশ বলল। ছাদে যাচ্ছ তিশা? তিশা মনে পড়লো গতকাল শায়নের বলা কথাগুলো, আকাশের সাথে কথা বলে আবার নিশ্চয়ই রেগে যাবে লোকটা, কিন্তু কেউ নিজে থেকে এভাবে কথা বলতে আসলো বা তাকে এড়িয়ে যায় কিভাবে? তিশা সৌজন্যসূচক একটু হাসলো, ছোট করে জবাব দিল। আকাশ সম্মুখের দিকে পা বাড়ালো, ছাদের পানে পা চালাতে চালাতে পড়লো। চলো আমিও যাব, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে বোর লাগছে ভীষণ। তিশা ঢুকিল, এখন এই লোকের পিছু ছাড়বে সে কিভাবে? আর সে তো খারাপ কিছুই বলেনি যে মুখের ওপর কিছু বলবে। তিশা আশেপাশে তাকালো, শায়নের তো এই সময় বাড়ি থাকার কথা নয়, তাছাড়া যতদূর শুনেছে ইদানিং ছেলেটার অফিসে কাজের চাপ
খুব বেশি। আকাশের সাথে একটু আধটু কথা বললেও শায়ন দেখবে না নিশ্চয়ই। মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করলো তিশা। অতঃপর আকাশের পিছু পিছুই উঠে গেল ছাদে তিশা। কিন্তু তিশার ভাগ্য বোধহয় তার সহায় হলো না। ছাদের দরজাটা খুলতেই তার চোখের সম্মুখে ভেসে উঠল শায়নের মুখশ্রী। বেশ শক্ত চোখমুখ নিয়ে দাঁড়িয়ে আছে সে। আটকে উঠল তিশা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই লোক এখানে কি করছে, তাও এই সময়? এর না অফিসে কাজ আছে, কাজ রেখে এর ছাদে কি? তিশা চিন্তা ভাবনার মধ্যে আকাশ পা রাখলো ছাদের ভেতরে। শায়নের পানে তাকিয়ে বলল, সায়ানও তো দেখছি ছাদে, ভালোই হলো, তিনজন মিলে আড্ডা দেওয়া যাবে। শায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, দাঁতে দাঁত চেপে পড়ল। হুম। প্রতিদিন রাত 9টার দিকে তিশার ছাদে যাওয়ার সময় নির্ধারণ করা হলো। আজ শায়ন তাকে সন্ধ্যা 7টার দিকে ডেকেছে। তিশার পারল না এই ছেলেকে নিয়ে। মাঝে মাঝে তার ভীষণ আফসোস হয়, কেন সে বাড়িওয়ালার ছেলের সাথে প্রেম করতে গেল। সারাদিন শুধু ছাদ আর ঘর এই করতে করতেই চলে যায়। গত কয়েকদিন ধরে ঘর থেকে ছাদে দৌড়াতে দৌড়াতে কয়েক কেজি ওজন কমে গিয়েছে তিশার। মনের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা ধারণা করেই ছাদের দরজার সম্মুখে দাঁড়ানো তিশা। হঠাৎ তার স্মরণে এলো বিকালে শায়ন তাকে আকাশের সাথে দেখেছিল। তখনই বেচারার চোখ মুখ থেকে আগুন ঝরছিল। এতক্ষণ তিশা তেমন ভয় না পেলেও এবার বেশ ভয় ভয় লাগছে। শায়ন নিশ্চয়ই বিকেলের ঘটনার জন্যই তাকে ডেকেছে। বারবার তাকে বারণ করেছিল তাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে। তারপর সে বলেছে, কে জানে কি করবে এখন। ছাদ থেকে না নিচে ছুঁড়ে ফেলে দেয় কে জানে। ঢুকিল তিশা। হাত বাড়িয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ একজন ঝড়ের গতিতে টেনে নিয়ে দেওয়ালে চেপে ধরলো তাকে। হিসিয়ে বলল, তোমাকে আমি আকাশের থেকে দূরে থাকতে বলেছিলাম না? তারপর কেন ওর সাথে কথা বলেছো? আবার আড্ডা দিতে একসাথে ছাদেও এসেছো? তিশা ভয়ত দৃষ্টিতে তাকালো সম্মুখে। শায়নের রক্ত চক্ষু নিয়ে তার পানে। গলা শুকিয়ে এলো তিশার। আমতা আমতা করে কিছু বলবে তার আগে শায়ন আবার মুখ খুলো, ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? তোমার সাহস হলো কি করে অন্য ছেলের সাথে আড্ডা দিতে ছাদে আসার? তিশা ভীত হলো আরো। শায়নকে যে করে হোক ঠান্ডা করতে হবে এই মুহূর্তে, নয়তো আজ তার বাঁচা হবে না। আর তাছাড়া এই রাগের মধ্যে ছেলেটাকে যতই বোঝানো হোক না কেন, ছেলেটা বুঝবেই না কিছু। তিশা কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। এরপর হঠাৎ করে নিজের পা দুটো একটু উঁচু করে চুমে খেলো শায়নের গালে। শায়ন জমে গেল, বিস্মিত হলো। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো একটু। সাথে সাথেই গলে গেল ছেলেটা। চক্ষুদয় শীতল হলো ধীরে ধীরে। ছেলেটার ভিতরের সকল ক্রোধকে বিদায় জানিয়ে স্থান করে নিল একরাশ সুখকর অনুভূতি। শায়ন নিজের হাত বাড়িয়ে তিশার কোমরে হাত রাখলো, টেনে নিল নিজের নিকট। একটু ঝুঁকে তিশার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। বরং আবেশে চোখ বন্ধ করে নিল তিশা। শায়ন আরো কিছুটা উন্মাদ হলো। নিজ ওষ্ঠ দ্বারা শুষে নিতে শুরু করলো তিশার ওষ্ঠের মধুসূধা। ওষ্ঠের প্রবণ ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। ঠিক এই সময় কারোর পায়ের আওয়াজ কনে পৌঁছালো তিশা এবং শায়নের। হয়তো ছাদের পানে কেউ আসছে। তিশা দূরে সরে যেতে চাইল দ্রুত, কিন্তু শায়ন যেতে দিল না। এক হাতে তিশাকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে এবং অন্য হাতে বন্ধ করে দিল দরজাটা। ছাদের দরজায় টোকা পড়ল, কেউ দরজা ধাক্কালো জোরালোভাবে, তবুও দরজা খুলল না শায়ন। আর না খুলতে দিল তিশাকে। নিজের ভাবে নিজের মতো করে সেই প্রেয়সীকে চুম্বনে ব্যস্ত। কিছুটা সময় অতিবাহিত হলো। চাঁদের মেঝেতে বসে আছে তিশা আর তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে শায়ন। দুজনের মধ্যেই নীরবতায় বিরাজমান। বেশ কিছুটা সময় নিয়ে মুখ খুলল শায়ন, মৃদু কণ্ঠে ডাকলো, তিশু। তিশা অস্পষ্ট স্বরে জবাব দিল, হুম। শায়ন উঠে বসলো। তিশার এক হাত টেনে নিজের হাতের ভাঁজে নিয়ে পড়ল। চলো না বিয়ে করে ফেলি এবার। তিশা লজ্জা পেল খানিকটা, লাজুক কণ্ঠে বলল, আমার বাসায় প্রস্তাব পাঠান তাহলে। শায়ন হাসলো। তিশার হাতটা উঁচিয়ে তার উল্টো পিঠে চুমু খেলো একটা। অতঃপর বলল, বর্তমানে অফিসে কাজের চাপ ভীষণ, চাপটা একটু কমুক তারপরই তোমাকে নিজের করে নেব। তিশা লাজে রাঙ্গা হলো। এতদিন পর তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শায়নকে সে নিজের করে পাবে, আর সম্পর্ক ভাঙার বা হারিয়ে ফেলার কোনো ভয় থাকবে না। শায়ন তাকালো তিশার লাজে রাখা মুখখানার পানে, আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, লজ্জা পেলে তোমাকে একদম স্ট্রবেরির মতো লাগে, ইচ্ছে করে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। তিশার কান গরম হলো, লজ্জা পেলো আরো। ইস, ছেলেটা কি অসভ্য মার্কা কথা বলছে। দিন দিন কেমন নির্লজ্জ হয়ে উঠছে।
ভোরের আলো ফুটেছে। আকাশের এক কোণে স্নিগ্ধ এক সূর্য উকি দিয়েছে বেশ কিছুটা সময় পূর্বে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে কেবল সকাল 6টা। শায়ন ঘুমাচ্ছিল বিছানায় পড়ে পড়ে। সামির এসে দাঁড়ালো শায়নের কক্ষে দরজার সম্মুখে। ধাক্কা দিয়ে ডাকলো, ভাইয়া, আয় ভাইয়া, উঠ তাড়াতাড়ি। ঘুমের মধ্যে বিরক্ত হলো শায়ন। একটু শান্তিতে ঘুমাবে তাও পালো না। বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে ফেলো ছেলেটা। মুখে দৃশ্যমান হলো তিশার মা। তিশার বিয়ে শুনে যেন হিতাহিত জ্ঞান হারালো শায়ন। সম্মুখে কে আছে তাকে খেয়াল না করে তাড়াহুড়ো করে বাসার ভিতরে ঢুকলো সে। অস্থির কণ্ঠে ডাকলো, তিশু, তিশু। বিছানায় ঘুমাচ্ছিল তিশা। হঠাৎ শায়নের কণ্ঠ কর্ণে কড়া নাড়তে ধরফরে উঠে বসলো সে। শায়ন তার বাসায় এসেছে কেন, আর এভাবেই বা ডাকছে কেন? বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে দ্রুত গায়ে জড়ালো। এলোমেলো পায়ে বেরিয়ে এলো বাইরে। এতক্ষণে শায়নের হাতটাকে রাজীব সাহেবও পেরিয়ে এসেছেন। তিনি ভুরু কুঁচকে শায়নকে কিছু শুধাবেন, এর মধ্যেই হঠাৎ করে শায়নকে সকলের সম্মুখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তিশাকে। অস্থির হয়ে পড়ল, তুমি আমার, শুধুমাত্র আমার। আমি ব্যতীত তুমি আর অন্য কারো হতে পারো না। আশঙ্কিক ঘটনায় চমকালেন রাজীব সাহেব এবং ঝুমা বেগম দুজনেই। গোল গোল চোখে তাকালেন নিজের মেয়ে এবং শায়নের পানে। তিশা আটকে উঠল। এই লোক কি স্থান কাল পাত্র সব জ্ঞান হারিয়েছে? এভাবে তার বাবা মায়ের সামনে জড়িয়ে ধরল তাকে। ঢোক গেল তিশা। দুই হাতে নিজে থেকে ঠেলে সরিয়ে দিতে চাইল শায়নকে। আমতা আমতা করে বলল, কি হচ্ছেটা কি? ছাড়ুন তাড়াতাড়ি, আব্বু আম্মু দেখছে। শায়ন ছেড়ে দিল তিশাকে। অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো রাজীব সাহেব এবং ঝুমা বেগমের পানে। এই দুজনকে সে তো খেয়ালই করেনি। তবে এবার তাদের দেখে লজ্জায় পড়ল বেশ। না, এই লজ্জা রাখলে এখন হবে না। তিশার অন্যত্র বিয়ের আগে তাকে করতে হবে কিছু। নিশ্চয়ই তিশার বাবা মা জোর করে মেয়েটার বিয়ে ঠিক করেছে। নয়তো তিশা তো তাকে ভালোবেসে সেখানে অন্যত্র বিয়েতে রাজি হওয়ার কথা নয়। শায়নের একটু আগের লজ্জাভাব সরে গেল। সেখানে মনের ভিতরে রাজীব সাহেব এবং ঝুমা বেগমের হৃদয়ে একরাশ ক্রোধ জন্মালো। কত বড় সাহস এদের! তার অগোচরে তারই প্রেয়সীকে জোর করে বিয়ে দিতে চাইছে এরা। শায়ন হাত বাড়িয়ে তিশার হাত চেপে ধরল, টেনে বলল, চলো আমার সাথে। তিশা ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কোথায়? শায়ন আশেপাশের সবার পানে তাকালো একবার, অতঃপর নির্লিপ্ত ভঙ্গিতে পড়ল, আমরা বিয়ে করব আজ এক্ষুনি। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। তিশা অবাক হলো, অবাক সুরেই পড়ল, এখানে আমাকে হারানোর কথা আসছে কোথা থেকে? আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? শায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, থমথমে কণ্ঠে বলল, কেন, তোমার নাকি আজকে বিয়ে? তিশা যেন আকাশ থেকে পড়ল, পরক্ষণে ভুরু কুচকে বলল, এসব আজগুবি খবর পান কোথা থেকে? আপনাকে কে বলেছে আজ আমার বিয়ে? শায়ন কিছুটা অবাক হলো, কপালে ভাঁজ ফেলে পড়ল, কেন? একটু আগেই তো সামিরা বলল আজ তোমার বিয়ে। কথাটা বলেই বিস্মিত ভঙ্গিতে তিশার মুখপানে তাকালো শায়ন, চোখ বড় বড় করে পড়ল। ও আমাকে মিথ্যা বলেছে। তিশা চোখ মুখ কুচকে তাকালো শায়নের পানে, দাঁতে দাঁত চেপে পড়ল। হ্যাঁ, শায়ন এবার অপ্রস্তুত হলো অত্যন্ত। চোরা দৃষ্টিতে তাকালো রাজীব সাহেব এবং ঝুমা বেগমের পানে। দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে, যেন এখনই কাঁচা খেয়ে ফেলবে। অবশ্য কারোর ঘরে ঢুকে তার সামনে তার মেয়েকে জড়িয়ে ধরলে নিশ্চয় কেউ বাহাবা দিবে না, উল্টো কেলানে দিয়ে জেলে পাঠাবে। শায়ন জোরপূর্বক হাসলো, আমতা আমতা করে বলল, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আসছি আমি। কথাটা বলেই আর দাঁড়ালো না শায়ন, হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তিশাদের ঘর থেকে। নিজের ঘরের পানে যেতেই শায়ন দেখলো সামিরাকে। মেয়েটা দরজার সম্মুখেই দাঁড়িয়ে আছে। লম্বা লম্বা পা ফেলে সেদিকে এগিয়ে গেল শায়ন। হুট করে চুল ধরে টান লাগালো সামিরার। ক্রুদ্ধ হয়ে বলল, তুই মিথ্যা বললি কেন পেতনি? সামিরা আমতা আমতা শুরু করলো, তুতলে জবাব দিল। কি 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 মিথ্যা বলেছি আমি? শায়ন আরো জোরে চুল টেনে ধরলো সামিরার, দাঁতে দাঁত চেপে বলল। আজ নাকি তিশার বিয়ে? সামিরা নিজের চুল ছাড়ানোর চেষ্টা করলো শায়নের হাত থেকে, মেকি হেসে বলল, ওটা তো তোকে ঘুম থেকে তোলার জন্য বলেছিলাম, কিন্তু তুই যে তা সিরিয়াসভাবে নিবি কে বুঝেছে? শায়ন ক্রুদ্ধ হলো আরো, কটমট করে বলল, তাই বলে
তুই এত বড় একটা মিথ্যা বলবি আমাকে? সামিরা বেশ টানাটানি করে নিজের চুল ছাড়িয়ে নিল শায়নের হাত থেকে। পাগলা ন্যায় রূপ ধারণ করা চুলগুলোকে পিছনে ঠেলে জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, অতঃপর ঝাঁঝালো কণ্ঠে বলল, আজ না হয় মিথ্যা বলেছি, কিন্তু সব সময় এ কথা মিথ্যা হবে তেমন নয়। এভাবে নিজের ভালোবাসার মানুষকে দিনের পর দিন ফেলে রাখলে এক সময় না এক সময় তার পানে অন্য কেউ হাত বাড়াবেই। তিশার তো বয়স কম হয়নি, বিয়ের বয়স হয়েছে। 2 দিন পর ওর বাবা মা ভালো প্রস্তাব পেলে বিয়ের জন্য চাপ অবশ্যই উকে দিবে। ভালো ছেলে পেলে ওর বাপ মা তোকে পাত্তা দিবে না, মাথায় রাখিস। তখন তোর সামনে থেকে অন্য কেউ তিশাকে বিয়ে করে নিয়ে চলে যাবে, আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। শায়ন চুপ করে শুনল সামিরার বলা প্রতিটা কথা। একটা কথাও মিথ্যা বলেনি মেয়েটা। মুখটা চুপসে গেল ছেলেটার। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, তিশাকে অন্য কেউ নিয়ে চলে যাবে। না না, শায়ন বেঁচে থাকতে কখনো হতে পারে না। তিশাকে ছাড়া শায়ন বাঁচবে কি করে? শায়ন দ্রুত দৌড়ে গেল রান্নাঘরের পানে। সুলতানা বেগম সেখানে সকালের নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ এই সাত সকালে ছেলেকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকতে দেখে বুড়ো কুচকালেন তিনি। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, সমস্যা কি? এভাবে ছোটাছুটি কেন? শায়ন সময় নিল না বেশি, কোনো ইতিউতি না করে সরাসরি বলল, আমি বিয়ে করব মা। সুলতানা বেগম চমকালেন। এই সকাল সকাল তার ছেলের মাথা খারাপ হলো নাকি? কি বলছে এসব? যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হতাশ হয়ে গিয়েছেন তিনি, সেই ছেলে আজ নিজ থেকে বলছে বিয়ে করবে। সুলতানা বেগম হাত উঁচিয়ে ছেলের কপাল গাল ছুঁয়ে দেখলেন, বিস্মিত কণ্ঠে বললেন, তুই কি অসুস্থ পাপা? জ্বর টর এসেছে? শায়ন বিরক্ত হলো মায়ের কথায়। সে কি বলো আর তার মা কি বলছে? বিরক্তিতে নাক মুখ কুঁচকে ছেলেটা বলল, আমি কি বলছি আর তুমি কি বলছো? আমি বিয়ে করব মা। সুলতানা বেগম ছেলের কথায় আবার অবাক হলেন। অবাক সুরেই বললেন, যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হাঁপিয়ে আমি, সে ছেলে কিনা আজ নিজে থেকে বলছে বিয়ে করবে? আমি ঠিক শুনেছি তো নাকি ভুল? কেউ চিমটি কাটতো আমাকে? সামিরাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে রান্নাঘরে। হাত বাড়িয়ে মায়ের হাতে স্বল্প বলপ এগে একটা চিমটি কেটে বলল, তুমি একদম ঠিক শুনেছ আম্মু, তোমার ছেলে বিয়ে পাগলা হয়ে গেছে। সুলতানা বেগমের এবার বিশ্বাস হলো ছেলের কথা। ওষ্ঠ প্রসারিত করে হাসলেন তিনি। যাক, এতদিন পরে তার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। এবার ঘরে বউ আসবে, তার একজন সঙ্গী হবে। নয়তো ছেলে মেয়ে দুটো তো তাকে সারাদিন পাত্তাই দেয় না। একটা পড়ে থাকে অফিসে, আর অন্যটা দিনের অর্ধভাগ কলেজে, বাকি অর্ধভাগ মোবাইল নিয়ে। সুলতানা বেগম উৎফুল্ল হয়ে বললেন, আজই তোর বাবার সাথে কথা বলে পাত্রী দেখার ব্যবস্থা করছি। শায়ন চোখ তুলে মায়ের পানে তাকালো, কিছুটা লাজুক সুরে বলল, তোমাকে আর কষ্ট করে পাত্রী দেখতে হবে না। পাত্রী আমি ঠিক করে রেখেছি, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। সুলতানা বেগম দ্বিতীয় দফায় চমকালেন। আজ যেন তার শুধু চমকানো দিন। যে ছেলেকে কিছুদিন আগে পর্যন্ত বিয়ের নাম শুনলেও গর্জে উঠত, সেই ছেলে আজ কিনা বলছে পাত্রী ঠিক করে রেখেছে। সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? সুলতানা বেগম নিজের চকিত ভাব ধরে রেখেই বলেন, কে সে? সামিরা ঠোঁট টিপে হাসলো। শায়নকে একটু ঠেস দিয়ে সুলতানা বেগমকে বললেন, আহ আম্মু, তুমি এতদিনেও বুঝতে পারলে না তোমার ছেলের চোখ যে নিজের তলার বাসিন্দাদের উপর ঘুরছে। সুলতানা বেগম ঘাড় ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, কপালে ভাঁজ ফেলে বলেন, মানে? মানে তোমার ছেলের হৃদয় নিজের তলার ভাড়াটিয়া তিশার উপরে গিয়ে থমকে গেছে। তোমার ছেলে তোমার নাকের জগায় বসে বসে এতদিন ধরে প্রেম করছে, তাও আবার তিশার সাথে। একদিনে আর কত চমক হজম করবেন সুলতানা বেগম? একের পর এক বিস্ময়কর তথ্য উন্মুক্ত হচ্ছে তার সম্মুখে। তার এই বজ্রাগী কাঠখোট্টা নিরামিষ ছেলে কিনা প্রেম করেছে তিশার মতো মেয়ে। একে কি দেখে পছন্দ করলো? নিজেকে সামলে নিলেন সুলতানা বেগম। হাজার হলো তার ছেলে তো শায়ন, আর তিশাকেও আগে থেকেই পছন্দ তার। একবার ভেবেছিলেন মেয়েটাকে নিজের পুত্রের বউ করে আনার কথা তুলবেন, কিন্তু ছেলের ভয়ে আর বলেনি। বলা তো যায় না, এ কথা শুনে তার বজ্রাগী ছেলে আবার কি প্রতিক্রিয়া দেয়। যাক, ছেলেটা অবশেষে তার পছন্দের স্থানেই গিয়ে ঠেকেছে। সুলতানা বেগম ওষ্ঠ প্রসারিত করলেন, প্রফুল্লতা নেই বলেন, মেয়েটাকে আমার ভারী পছন্দ।
কিন্তু সায়ান আবার পছন্দ করে কি না তাই তো আমি ভাবছিলাম আকাশের বউ করে আনবো, কিন্তু না, এখন দেখছি আমার ছেলে আমার পছন্দের স্থানে গিয়েই ঠেকেছে। শায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, কটমট করে বলল, বাহ মা, তুমি তোমার নিজের ছেলের প্রেমিকাকে অন্য ছেলের হাতে তুলে দেওয়ার পায়তারা করছিলে। তোমাকে তো নোবেল দেওয়া। বাবা মায়ের সম্মুখে এমন কথা কি সরাসরি বলা যায়? আমতা আমতা শুরু করলো তিশা। ঢুকলে কিছু বলবে, তার আগেই ঘরের কলিং বেলটা বেজে উঠল। জুমা বেগম মেয়ের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে গেলেন, পা চালিয়ে খুললেন দরজাটা। সাথে সাথে চোখের সম্মুখে দৃশ্যমান হলো শায়নের বাবা সাবিত সাহেব এবং সুলতানা বেগম। সাবিত সাহেব লোকটা বোধহয় ঘুম থেকে উঠেই চলে এসেছেন এখানে, চোখে মুখে এখনো ফুলো ফুলো ভাব। ঝুমা বেগম মনে মনে কিঞ্চিত বিরক্ত হলেন। এর ছেলে একটু আগে ঘুম থেকে উঠে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে টড়িয়ে ধরে একদম নাস্তানুবুদ করে গেছেন, আর এখন এসেছেন নিজে, সেও ঘুম থেকে উঠে এসেছেন। ঝুমা বেগমকে দেখেই সাবিত সাহেব একগাল হাসলেন, ভিতরে ঢুকতে ঢুকতে বলেন, তাড়াহুড়োতে মিষ্টি টেস্টি আনিনি, ভাবলাম ছেলে যা করেছে তাতে আগে আপনাদের সাথে কথা বলা জরুরি, তারপর না হয় মিষ্টি আনা যাবে। থামলেন সাবিত সাহেব, এগিয়ে গিয়ে সোফায় রাজীব সাহেবের সম্মুখে বসে বলেন, একটু আগে কি হয়েছে আমি সবটা শুনেছি সায়ানের মুখ থেকে। ছেলেটা আমার একটু পাগলাটে ধাঁচের, ওর ব্যবহারে কিছু মনে করবেন না। রাজীব সাহেব মনে তো করেছেন অনেক কিছু। একজন ব্যক্তির সম্মুখে একটা ছেলে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে ধরবে আর সে কিছুই মনে করবে না, এমন হওয়াটা তো আর সম্ভব নয়। তবুও রাজীব সাহেব বলেন, না কিছুই। এখানে একে তো তারা ভাড়াটিয়া, তার উপর স্থানীয় নয়। পরে বাড়িওয়ালার সাথে ঝামেলা করে দেখা যাবে ঢাকায় থাকাটাই দায়ী হয়ে পড়েছে তার। রাজীব সাহেব মনের ক্ষোভ চেপে রেখেই নরম কণ্ঠে বলেন, বয়স অল্প তো, তবে এ ধরনের কাজকর্ম ঠিক নয়। আমি সায়নকে বুঝদার ভেবেছিলাম। এটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন সাবিত সাহেব। কিছুটা ইতস্তত করে বলেন, ওর ব্যবহারে কিছু মনে করবেন না, আসলে ওরা দুজন দুজনকে ভালোবাসে, আজই জানালো আমাদের কথাটা। আর তাছাড়া আমার এবং আমার স্ত্রীর আপনার বড় মেয়েটাকে ভারী পছন্দ, তবে আমি আপনার বড় মেয়েটাকে আমার ছেলের বউ করে নিতে চাই। রাজীব সাহেবের হৃদয় এবার নরম হলো একটু। সে আগে থেকেই এমন কিছু ধারণা করেছিলেন, কিন্তু এই ছেলে তার মেয়েকে বিয়ে করবে কিনা সে বিষয়ে অনিশ্চিত ছিলেন বলেই মেয়ের উপরে কিছুটা খেপেছিলেন। শায়নের বাবার ঢাকায় বাড়ি আছে 2-3টা, যা পরবর্তীতে তার হবে। শায়ন ভালো চাকরি করে, দেখতে শুনতো বেশ ভালো। এমন এক ছেলে পাওয়া তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যোগ্যতা রাখে না। সেখানে এমন এক প্রস্তাবে খুশি হলেন রাজীব সাহেব। ওষ্ঠ প্রসারিত করে বললেন, এ তো আমার সৌভাগ্য। সায়নের মতো একটা ছেলে পাওয়া এ যুগে মেলা ভার। সুলতানা বেগম হাসলেন, বেশ উৎফুল্ল হয়ে বললেন, তাহলে এখন থেকে আমরা বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক থেকে বেআইন বনে গেলাম। সময় গতিশীল, সে নিজের গতিতে বয়ে চলে, কাউকে তোয়াক্কা করে না। এর মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। সময়ের স্রোতে দুই পরিবার রাজি করিয়ে বেশ ধুমধামের সাথে আজ তিশা এবং শায়নের বিয়ে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিশা বসে রয়েছে শায়নের ঘরে। পুরো ঘরটা কাঁচা ফুলের সাহায্যে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এক হাত লম্বা ঘোমটায় আবৃত মেয়েটার মুখমণ্ডল। এই ঘরে বসে থাকতে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তিশার ভিতরে। কেমন লজ্জা, ভয়, সংকোচ ঘিরে রেখেছে তাকে। তিশার ভাবনার মধ্যেই কক্ষে দরজা খুলে ভিতরে ঢুকলো শায়ন। দরজাটা আবার আটকে দিয়ে এগিয়ে গেল তিশার পানে। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। ভিতরে সংকোচবোধ যেন আরো বাড়ল। কই, আগে তো তার সাথে এমন হয়নি, তাহলে আজ কেন হচ্ছে? আজ তাদের 500 রাত, তাই হয়তো। তিশা তবুও নিজেকে সামলালো। ভাবির চাচিদের শেখানো বলি স্মরণ করে সালাম করলো শায়নকে। শায়ন তিশার সালাম গ্রহণ করলো, এগিয়ে গিয়ে বসলো তিশার পাশে। আলতো হাতে টেনে তুলো মেয়েটার ঘোমটা। তিশা মাথা নুয়ে রেখেছে। ওষ্ঠ কামড়ে হাসলো শায়ন, হাত বাড়িয়ে ধরলো তিশার থুতনি। একটু বল প্রয়োগে মেয়েটার মুখটা উপরে তুলে ধরলো। তিশার চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিল সাথে সাথে। মুগ্ধ হলো শায়ন, মোহিত কণ্ঠে বলল, আমার ঘরে চাঁদ নেমে এলো দেখছি। তিশা লজ্জা পেল, মাথাটা আবার নুয়ে ফেল সে। শায়ন হাসলো কিঞ্চিত, অতঃপর বলল, যাও তাড়াতাড়ি এই ভারী গহনা আর শাড়ি বদলে ফ্রেশ হয়ে এসো, এগুলো পরে আর তোমাকে থাকতে হবে না। তিশাও মেনে নিল শায়নের কথা।
এই বিয়ের ভারী পোশাক আর মেকআপে বড্ড অস্বস্তি লাগছিল তার। আবার শ্যান কক্ষে না আসা অব্দি জামা কাপড়ও পাল্টাতে পারছিল না। তিশা ধীরে সুস্থে নামলো বিছানা থেকে, অতঃপর একটা সুতির থ্রি পিস নিয়ে চলে গেল ওয়াশরুমে। শ্যানও আর দেরি করলো না, নিজের বিয়ের পোশাক সে বদলে নিল কক্ষেই। তিশা প্রায় মিনিট 15 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শ্যাম তাকালো সেদিকে, থমকে গেল যেন, মুগ্ধ হলো তার চোখ জোড়া। মেকআপহীন কি স্নিগ্ধ লাগছে মেয়েটার চোখ মুখ। এতক্ষণ এত সাজগোজের তুলনায় এই মুহূর্তে তিশাকে অধিক সুন্দর লাগছে। শ্যাম ধীর গতিতে হেঁটে গেল নিজের সদ্য বিয়ে হওয়া স্ত্রীর পানে, দুই হাতে আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে, কাঁধে থুতনি রেখে বলল, অবশেষে তুমি আমার। তিশা লাজে রাঙ্গা হলো, লাজুক হেসে মিনমিনিয়ে বলল, আর আপনিও আমার। শ্যান আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল তিশাকে, মিহি কণ্ঠে বলল, আর কতকাল আপনি আপনি করবে বলো তো? এবার তো তুমি করে বলা শুরু করো। কিন্তু আপনি আমার বড়। তিশার নরম কণ্ঠস্বর। শ্যান ছেড়ে দিল তাকে, অতঃপর মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, সাথে আমি তোমার স্বামীও। স্বামী শব্দটা যেন শিহরণ তুলল তিশার সর্বাঙ্গ জুড়ে। এতদিন যে পুরুষ তার প্রেমিক ছিল, সেই পুরুষকে পাওয়ার স্বপ্ন সে সর্বদা দেখত। আজ সেই পুরুষ তার স্বামী, একান্ত ব্যক্তিগত মানুষ। তিশা মাথা নুইয়ে ফেল, ওষ্ঠ ফাঁকা হলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার আগে শায়নতাকে কোলে তুলে নিল, শুয়ে দিল বিছানায়, অতঃপর নিজেও শুয়ে পড়ল স্ত্রীর পাশে। তিশার লজ্জা পাল, একটু সরে গেল সে শায়নের কাছ থেকে। সাথে সাথে ছেলেটা হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমর, টেনে নিল নিজের নিকট, বুকের সাথে মিশিয়ে আলতোভাবে চুমু খেল তিশার কপালে। মেয়েটা যেন শিউরে উঠল। শায়নের আশঙ্কিক এমন স্পর্শে লজ্জা সংকোচ ভয়ে ঘিরে ধরল মেয়েটাকে। ঢোক গেল তিশা, আমতা আমতা করে বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। শায়ন এবার শব্দ করে চুমু খেল তিশার গালে, ঘোর লাগা কণ্ঠে বলল, এখনো বাঁশরি শুরু করতে পারলাম না, এর মধ্যে তোমার ঘুম পাচ্ছে? তিশা উত্তর দিল না কোনো। ঘুমের ভান করে ঘাপটি মেরে পড়ে রইল শায়নের পক্ষে। তপ্ত নিঃশ্বাস ফেল ছেলেটা, নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। হয়তো সত্যিই তিশার ঘুম পাচ্ছে। আজ বিয়ে বিয়ে করে সারাদিন কম ধকল তো গেল না মেয়েটার উপর থেকে। দুজন দুজনার কাছাকাছি আসার সময় ভূত পড়ে আছে। আজ নয় মেয়েটাকে ঘুমোতে দেওয়া যাক একটু। শায়ন আবার চুমু খেল তিশার কপালে, অতঃপর নিজের চোখ দুটো বন্ধ করে নিল ঘুমানোর উদ্দেশ্যে। ভোরের আলো ফুটেছে, রাতের আধার কেটে চারিদিকটা ভরে উঠেছে সূর্যের আলোয়। তিশার ঘুম ভাঙল মাত্রই। ঘুম ভেঙে একটু নড়েচে উঠতেই মেয়েটা খেয়াল করলো তাকে কেউ শক্তপোক্তভাবে জড়িয়ে রেখেছে। তিশা চোখ তুলে তাকালো, চোখের সম্মুখে ভেসে উঠল স্বামীর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী। যে মানুষটাকে এতদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখত, আজ সেই মানুষটা সর্বক্ষণের সঙ্গী। তিশার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল যেন, মুগ্ধ হলো তার দৃষ্টি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল শায়নের গাল, একটু ঝুঁকে ওষ্ঠ ছোয়ালো ছেলেটার কপালে। কিন্তু এখন তাকে উঠতে হবে, সকাল তো কম হলো না। নতুন বউ এত বেলা করে ঘুম ভাঙাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন নয়। তিশা কিছুটা সময় নিয়ে নিজেকে শায়নের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা চালালো, কিন্তু পারল না। শেষমেশ বাধ্য হয়েই ডাকলো, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, উঠুন এবার। শায়ন নড়চড় উঠল একটু, তিশাকে আরো গাঢ়ভাবে জড়িয়ে ধরলো নিজের সাথে, ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাতে দাও তিশু, কাল সারা রাত ভালো ঘুম হয়নি আমার। তিশা ভুরু কুঁচকালো, চোখ ছোট ছোট করে বলল, কেন, কাল সারা রাত কি ঘুম বাদ দিয়ে চোর পাহারা দিতে গিয়েছিলেন নাকি? শায়ন চোখ বন্ধ রেখেই জবাব দিল, না, আমার বউকে পাহারা দিচ্ছিলাম মাঝরাতে উঠে। তোমার ওই ঘুমন্ত মায়াভরা মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ভোর হয়ে গেছে টেরই পাইনি। তিশা কিঞ্চিত লজ্জা পেল, সাথে ভালো লাগাই ছেয়ে গেল তার মন প্রাণ। কতটা ভালোবাসে মানুষটা তাকে, আর একজন নারী কতটা ভাগ্যবতী হলে এমন একজন মানুষ নিজের করে পায়। তিশা আর ওঠার চেষ্টা করলো না, চুপ করে শুয়ে রইল শায়নের বুকের সাথে মিশে। বেলা গড়ালো কিছুটা, ঘড়ির কাঁটে টিকটিক করে জানান দিচ্ছে সকাল 8টা। শায়ন ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে নিল, ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হাতে হাতঘড়ি পড়তে পড়তে ডাকলো, তিশু তিশু। তিশা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিল। হঠাৎ শায়নের ডাক শুনে কক্ষে ছুটে এলো সে। ছেলেটাকে হঠাৎ এভাবে তৈরি হতে দেখে ভুরু কুঁচকালো তিশা, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আপনি আবার এত সকালে কোথায় যাচ্ছেন? কি?
শান এগিয়ে এলো তিশার নিকটে, আলতোভাবে মেয়েটার কপালে একটা চুমু খেয়ে পড়ল। অফিসে বর্তমানে অফিসে ভীষণ কাজের চাপ। আগেই তো বলেছিলাম, তার উপর আবার 3 দিন ছুটি নিয়েছি। এর জন্যই অবশ্য এই মুহূর্তে বিয়েটাও করতে চাইছিলাম না। তারপরও যেভাবে হোক হয়ে গেল বিয়েটা। থামলো শান, আবার কণ্ঠে কিঞ্চিত কাঠিন্য এঁটে বলল। আকাশ কিন্তু বাড়িতে আছে, আমাদের বিয়ে উপলক্ষে এসেছে। সাবধান, ওর সাথে কোনো কথা বলবে না বা হাসাহাসি করবে না। শোন, এমনি তো কাজের চাপ, তার মধ্যে আবার ছুটি 3 দিনের কাজও জমেছিল। শাইন ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। খাবারের প্লেট নিতে নিতে তিশাকে জিজ্ঞেস করলো। তুমি খেয়েছো? তিশা ডানে বামে মাথা নাড়ল, মুখে ছোট্ট করে বলল। না। শাইন তাকালো তিশার পানে, কপার ট্রাক দেখিয়ে পড়ল। এত রাত অব্দি না খেয়ে আছো তুমি? তিশা হাত দ্বারা ওনার কোনা কুচকাতে কুচকাতে বলল। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শায়ন হাত টেনে তিশাকে বসালো নিজের পাশে, প্লেটে ভাত মাখতে মাখতে বলল। এরপর থেকে কখনো আর আমার জন্য না খেয়ে বসে থাকবে না। এমনি তো শুকনো কাঠ ফু দিলে উড়ে যাবে, তার মধ্যে আবার না খেয়ে বসে থাকে। কথাটা বলে শায়ন আবার তাকালো তিশার মুখ পানে, শাসিয়ে বলল। এখন থেকে প্রয়োজনে আমি আসার আগে একবার খাবে, তারপর আমি আসলে আবার আমার সাথে একবার খাবে। তিশার নাক মুখ কুচকে গেল, সাথে সাথে প্রতিবাদ করে বলল। এত খাবার কি করে আপনি? শায়ন নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তুলে ধরল তিশার মুখের সম্মুখে, কোমল কণ্ঠে বলল। তা তখন দেখা যাবে, এখন হাঁ করো তো। তিশা হা করলো। শায়ন ছোট ছোট লোকমা তুলে মেয়েটার মুখে পুড়ে দিল, আর সাথে নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে কক্ষে এলো তিশা, বিছানাটা ঠিক করে কেবলই বসলো তাতে। এর মধ্যে উপর থেকে ফুলের বৃষ্টি শুরু হলো মেয়েটার উপরে, সব বকুল ফুল। ফুলের মিষ্টি গন্ধে যেন ভরে উঠেছে পুরো কক্ষটা। হকচুকিয়ে উঠল তিশা, এই ফুল কোথা থেকে এলো? তিশা উপরের দিকে তাকালো, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। শায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঝুড়ি থেকে বকুল ফুল ফেলছে তার উপর। তিশাকে তাকাতে দেখেই হাসলো শায়ন, স্বাভাবিক কণ্ঠে বলল। সেদিন বলেছিলে না বকুল ফুলের ঘ্রাণ তোমার খুব প্রিয়, তাই আজ তোমাকেই বকুল ফুল দ্বারা ভরিয়ে দিলাম। তিশার ওষ্ঠ হাসি ফুটে উঠল, এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল শায়নের পানে। হঠাৎ করে তার মনে পড়ল সেদিনের কথা। সেদিনকেও বকুল গাছ থেকে বকুল ফুল তুলে বস্তা ভরে তিশাদের ঘরের সম্মুখে রেখে গিয়েছিল। এই কাজ শায়নের নয় তো? তিশার হৃদয়ে সন্দেহ জন্মালো। একটু সময় নিয়ে সে শায়নকে বলল। একটা সত্যি কথা বলুন তো। কি? তিশা চোখ ছোট ছোট করলো, সন্ধ্যান কণ্ঠে প্রশ্ন করল। সেদিন আমার জানালার পাশের বকুল গাছটা থেকে সব বকুল ফুল তুলে বস্তা ভরে আমার বাসার সামনে রেখেছিল কে? শায়ন ফুল রেখে বসলো তিশার পাশে, ভাবলেশীন কণ্ঠে পড়ল। আমি ছাড়া আর কার এত বড় সাহস আছে আমার বাড়ির বকুল গাছের ফুল ছিঁড়ে আমারই শখের নারীকে দিবে? হাত পা ভেঙে দিব না ওর? থামলো শায়ন, আবার বলল। সেদিন রাতে জানালা থেকে নিচে তাকাতেই হঠাৎ চোখ পড়েছিল তোমার জানালায়। দেখেছিলাম তুমি জানালা থেকে হাত বাড়িয়ে বকুল ফুল ধরার আপ্যায়ন চেষ্টা চালাচ্ছ। ভেবেছিল তোমার বকুল, তাই পরের দিন সব বকুল ফুল ছিঁড়ে তোমার সামনে উপস্থিত করেছিলাম। তিশা হাসলো, একটু ওষ্ঠ বাঁকিয়ে পড়ল। তার মানে আমার সেই পাগলা আশিক আপনি? শায়ন মাথা চুলকালো, ছোট করে বলল। সময় কেটে যায় যেন চোখের পলকে। এর মধ্যেই কেটে গেল গোটা একটা দিন। শায়ন আজও রাত 11টার দিকেই ফিরল। দরজা খুলতে চোখের সম্মুখে তিশাকে দেখবে সেই আশা নিয়েই কলিং বেল টিপল। আজ দরজা খুলেন সুলতানা বেগম। শায়ন ভুরু কুচকালো, তিশা কোথায়? সে কি তাকে রেখেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি? শায়ন কিছু জিজ্ঞেস করবে তার আগে সুলতানা বেগম বলেন। ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। শায়ন ভুরুকুচকে একবার তাকিয়ে দেখলো আশপাশে কোথাও তিশাকে দেখা যাচ্ছে না, হয়তো কক্ষে আছে। শায়ন আর সুলতানা বেগমকে কিছু জিজ্ঞেস না করে এগিয়ে গেল কক্ষের পানে। কিন্তু এ কি, তিশা তো কক্ষেও নেই, তাহলে গেল কোথায়? শায়ন কিছুটা সময় নিয়ে ফ্রেশ হলো, অতঃপর বেরিয়ে এলো কক্ষ থেকে। খাবার কক্ষে প্রবেশ করতে করতেই প্রশ্ন করলো। মা, তিশু কোথায়? সুলতানা বেগম স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন। সামিটার রুমে মনে হয়, বৌমার শরীরটা তেমন ভালো না। শায়ন চিন্তিত হলো, তিশার আবার হঠাৎ কি হলো? শায়ন কিছুটা অস্থির হয়ে শুধালো। কি হয়েছে তিশুর? সন্ধ্যা থেকে মেয়েটা মাথা ব্যথা বলে ছটফট করছিল। তারপর সামিরা এসে ওর রুমে নিয়ে মাথায় মলম লাগিয়ে দিয়েছিল।
শায়ন আর খাবার খেতে বসলো না। যেভাবে খাবারের কক্ষে ঢুকেছিল সেভাবেই কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো সামিরার কক্ষের সম্মুখে। কক্ষের বন্ধ দরজায় টোকা দিয়ে মৃদু কণ্ঠে ডাকলো। সামিরা, এই সামিরা, দরজা খোল। হঠাৎ ঘুমের মধ্যে দরজায় কারোর করাঘাত কর্ণে পৌঁছতেই বিরক্ত হলো সামিরা। তবে শায়নের কণ্ঠ শুনে উঠে বসলো সে। ঘুম ঢুলুঢুলু হয়ে উঠে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। হাত উঁচিয়ে দরজা খুলে পড়ল। কি হয়েছে? এত রাতে চিৎকার করছিস কেন? শায়ন সামিরার পাশ থেকে উকি মারল কক্ষের ভিতর। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখে বলল। টিস্যু কোথায়? সামিরা একবার পিছু মুড়ে তাকালো, অতঃপর বলল। ঘুমাচ্ছে, তুলিস না এখন, অনেক কষ্ট ঘুমিয়েছে। শায়ন সামিরার পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। বিছানার পানে যেতে যেতে বলল। তুই আমার রুমে যা, আমি আর তিশা আজ রাতে তোর রুমেই ঘুমাবো। সামিরা ভুরু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল। আমি তোমার রুমে যেতে যাব কেন? তুই বরং এক কাজ কর, বাংলা সিনেমার নায়কের মতো বউকে কোলে তুলে নিজের রুমে চলে যা। শায়ন বসলো বিছানায়, তিশার মুখ পানে তাকিয়ে বলল। ওকে এখন নড়াচড়া দিলেই ঘুম ভেঙে যেতে পারে। একটু আগেই তো তুই বললি অনেক কষ্টে ঘুমিয়েছে। সামিরা আর কথা বাড়ালো না। সত্যি মেয়েটা মাথায় ব্যথায় ছটফট করেছে অনেকক্ষণ, তারপরে একটু ঘুমিয়েছে। এই সময় তিশার ঘুমটা ভাঙানো ঠিক হবে না। সামিরা শায়নের পানে তাকিয়ে ভেঙচি কাটলো একটা, অতপর চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। শায়নও দরজা আটকে আস্তে ধীরে শুয়ে পড়ল তিশার পাশ ঘেঁষে। ওই রাতে তার খাওয়া দাওয়া আর হলো না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। কক্ষে শুধুমাত্র দেখা মিলছে ডিম লাইটের মৃদু আলোর। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে গেল তিশার। নিজেকে বিয়ের পরের প্রতিদিনই ন্যায় আবিষ্কার করলো কারো শক্তপোক্ত বাঁধনে। তিশা পাশ ফিরে তাকালো, চোখের সম্মুখে ভেসে উঠল শায়নের ঘুমন্ত মুখশ্রী। অবাক হলো মেয়েটা। সে তো সামিরার সাথে সামিরার কক্ষে ঘুমিয়েছিল, সেখানে কিভাবে শায়ন এলো? তিশা আশেপাশে চোখ ঘুরালো। সে তো সামিরার কক্ষেই আছে, তাহলে নিশ্চয়ই শায়ন সামিরাকে সরিয়ে এই কক্ষে স্থান নিয়েছে। আসলে ছেলেটা পাগল, নয়তো এমন কেউ করে? তিশা আলতো হাসলো, ফিরে তাকালো শায়নের মুখ পানে। কি সুন্দর লাগছে ছেলেটার ঘুমন্ত মুখশ্রী। এই এত সুদর্শন পুরুষ তিশার স্বামী ভাবতে সর্বাঙ্গ জুড়ে কেমন শিহরণ বয়ে যাচ্ছে। তিশা আনমনে মাথাটা একটু উঁচিয়ে চুমু খেলো শায়নের গালে। ঠিক তখনই ধপ করে চোখ খুলো শায়ন। নিজের পানে তিশাকে আরেকটু চেপে নিয়ে পড়ল। এত রাতে আদর করে আমাকে বেসামাল করার চিন্তা ভাবনা করেছো নাকি? এমনি অসুস্থ তুমি, এই অবস্থায় আমাকে বেসামাল করে বাকিটা সইতে পারবে তো? তিশা চমকালো, গোল গোল চোখে পড়ল। আপনি না ঘুমেছিলেন? শায়ন ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, একটু ঝুঁকে তিশার কপালে চুমু খেয়ে বলল। তুমি ঘুমাতে আর দিচ্ছ কই? তিশা কিছুটা অপ্রস্তুত হলো। চুরি করতে গিয়ে ধরা পড়া নেয় এদিক ওদিক তাকালো সে। আমতা আমতা করে বলল। আপনি এখানে কেন এসেছেন? এই শায়ন তিশার ঘাড়ে মুখ গুজে দিল, মিহি কণ্ঠে বলল। কি করবো বলো, এই 2 দিনেই তুমি আমার অভ্যাসটা ভীষণ খারাপ করে দিয়েছো। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। তিশা কেঁপে উঠল। শায়নের প্রতিটা নিঃশ্বাস আশ্রে পড়ছে মেয়েটার ঘাড়ে। তিশার সর্বাঙ্গে যেন শিহরণ জাগলো, হৃদস্পন্দন গাঢ় হলো। আমতা আমতা করে মেয়েটা বলল। মাঝ রাতে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন কেন? শায়ন তিশার ঘাড়ে ছোট ছোট চুমু খেলো, মোহিত কণ্ঠে বলল। মাঝ রাতি তো উল্টাপাল্টা কাজ করার সময়, তাছাড়া দিনে অফিসে থাকায় সুযোগ পাই না, তেমন আমার সময় রাতেই। তিশা চুপ হয়ে গেল, হুট করেই জিজ্ঞেস করলো। আচ্ছা, আমরা কয়টা বাচ্চা নিব? আমি কাছে গেলেই তো তোমার ঘুম পেয়ে যায়, আর সেখানে বাচ্চা নেওয়া বিলাসিতা। শায়নের কণ্ঠে স্পষ্ট ঠাট্টা। এই লোক এত রাতে তাকে নিয়ে ঠাট্টা করছে। তিশা কপালে ভাঁজ ফেলে পড়ল, নিজের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য পড়ল। কই, কখন? শায়ন বিস্তর হাসলো, দুষ্টু হেসে পড়ল। আচ্ছা তাই, তাহলে এসো আমরা এক্ষুনি বাচ্চা নেওয়ার প্রসেসিং শুরু করে দেই। তিশা ভরকালো, নিজের জালে এবার সে নিজেই ফেসে গেছে। পরপর ফাঁকা ঢুকিল বেচারি, আমতা আমতা করে বলল। আমার ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাই একটু। শায়ন ওষ্ঠ প্রসারিত করলো, তিশার গালে আলতোভাবে দাঁত বসিয়ে বলল। এইটুকুতেই হাওয়া শেষ? তিশা প্রতি উত্তরে বলল, না কিছুই। আবার কি বলতে কি বলে ফেলবে, তারপর ফেসে যাবে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। সকালের সময়, চারিদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে বেশ। শায়নের আজ ঘুম ভাঙতে ভাঙতে দেরি হয়েছে। ঘুম ভেঙে কোনো রকমে ফ্রেশ হয়ে খেয়ে উঠে যে অফিসের পথে।
তবে মাঝপথে গিয়ে বাধ্য বিপত্তি। সেদিনের মতো আজও বাসে মোবাইল ফেলে গেছে সে। কি আর করার, মাঝপথ থেকেই আবরের ছেলেটা ফিরে এলো বাড়িতে। কিন্তু বাড়ির সম্মুখে আসতেই ছেলেটা দর্শন পেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃষা সেদিন সেই ছাদের ছেলেটার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে, আবার মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। শায়নের চোখ মুখ শক্ত হলো। কতদিন এই মেয়েকে বলেছে অন্য ছেলেদের সাথে কথা না বলতে, কিন্তু এই মেয়ে তা মানতে নারাজ। তৃষাকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখলে শায়নের হৃদয় কতটা জ্বলে তা কি জানে তৃষা? তাও আবার সেদিনের সেই ছেলেটা। তবুও নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো শায়ন। না, আজ সে কিছুই বলবে না, কিন্তু তার এই নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে ছেলেটা তৃষার পানে একটা তৃষার হৃদয় ভারী হলো। তবু সে বোঝাতে চাইলো শায়নকে, নরম কণ্ঠেই বলল, দেখুন আপনি ভুল বুঝছেন। কথাটা শেষ করতে না করতেই তীব্র ক্রোধে জর্জরিত হয়ে মেয়েটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল শায়ন। তৃষা চমকালো, ভরকালো, স্তব্ধ হয়ে গেল। শায়ন তার গায়ে হাত তুলো, তাও এত ছোট্ট একটা বিষয় নিয়ে। অভিমান জন্মালো মেয়েটার মনে। তবুও সে অভিমান সে উপেক্ষা করলো। শায়নকে বোঝানোর উদ্দেশ্যে আবার বলল, আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। কথাটা শেষ করতে পারল না তৃষা। তার আগেই শায়ন আরেকটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটার গালে। এবার আর তৃষা সহ্য করলো না, রুক্ষ কণ্ঠে বলল, আপনি আমার কথাটা না শুনেই আমার আঘাত করে কিন্তু ঠিক করলেন না। শায়ন উত্তর দিল না কোনো। তৃষার পানে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মোবাইল নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তৃষাও শক্ত হলো এবার। শেষ পর্যন্ত ওর গায়ে হাত তুলল। তীব্র অভিমানে মুষড়ে গেল মেয়েটা। এভাবে আর নয়, এই অসভ্য বর্বর লোককে এবার একটা শিক্ষা দিতেই হবে। তৃষা আলমারির উপর থেকে নিজের বিয়ের সময় এ বাড়ি থেকে দেওয়া লাগেজটাই টেনে নামালো। তাদের নিজের সব জামা কাপড় হলো এক এক করে। অতঃপর লাগেজ হাতে বেরিয়ে এলো কক্ষের বাইরে। ব্যাগ গুছিয়ে রুমের বাইরে আসতে দেখা মিলল সুলতানা বেগমের। তৃষার হাতে লাগেজ দেখে ভুরু কুচকালো সে। সন্ধ্যান কণ্ঠে প্রশ্ন করলো, এভাবে কোথায় যাচ্ছিস বাবা? তৃষা নাক টানলো, ধরা গলায় বলল, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না মা, এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। সুলতানা বেগম আশ্চর্য বনে গেলেন, অবাক কণ্ঠে বললেন। কি, কেন? তৃষা হুট করে কেঁদে উঠল, কান্না বিজড়িত কণ্ঠে বলল, তোমার ছেলে আজ আমায় মেরেছে, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরেছে। সামিরাও এর মধ্যে এসে উপস্থিত হলো ওই স্থানে। ভাইয়ের হাতে বান্ধবীর মার খাওয়ার ব্যাপারটা হজম করতে পারলো না ঠিক। ফুঁসে উঠল সে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আরও লাই দাও নিজের ছেলেকে। লাই দিতে দিতে মাথায় তুলেছ। এখন তোমার ছেলে বউ পেটাচ্ছে, তাও আবার সদ্য বিবাহিত নতুন বউকে। সুলতানা বেগমও অবাক হয়েছেন বেশ। ছেলেটা তার রক্তটা একগুয়ে বদমেজাজি, তাই বলে বউকে মারবে? এতটা অধপতন হয়েছে শায়নের। সুলতানা বেগম হাত উঁচিয়ে হাত বুলিয়ে দিলেন তৃষার গালে, অতঃপর বলেন, ইস, গালটা লাল হয়ে গেছে একদম। এভাবে কেউ কাউকে মারে? থামলেন সুলতানা বেগম, আবার বলেন, ঠিকই করেছিস তুই। ওই গর্ধবটার সাথে তোর থাকতে হবে না। চল যা, তুই যেখানে যেতে চেয়েছিলি অশিক্ষা হওয়া প্রয়োজন এবার। তৃষা সুলতানা বেগমের দিকে তাকিয়ে রইল কিঞ্চিত সময় নেই। অতপর হুট করে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। হক চকালেন সুলতানা বেগম, ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে আবার? এভাবে কাঁদছিস কেন? তৃষা কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, কিন্তু আমি যাবোটা কোথায়? আমার বাপের বাড়িও তো নিচ তলায়। বাপের বাড়ি যাওয়ারও উপায় নেই। সায়ন বাড়িতে ফিরলেই আমাকে ধরে ফেলবে। সুলতানা বেগম সময় নিলেন একটু, অতঃপর বেশ বিচক্ষণ ভঙ্গিতে বললেন, তোকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। বাড়িটাও কাছাকাছি আছে, যেতে কষ্ট হবে না তেমন। প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাসে ফিরল শ্যাম। ঘড়ির কাটায় কেবল রাত 8টা। অফিসে প্রচুর কাজের চাপ থাকা সত্ত্বেও এক প্রকার বসের হাত পা ধরে ছুটি নিয়েছে। সকালে তৃষার গায়ে হাত তুলে পরবর্তী নিজেরই খারাপ লেগেছে। রাগ ঠান্ডা হওয়ার পর ইচ্ছে করেছে নিজের হাতটা নিজেই ভেঙে ফেলতে। তাছাড়া মেয়েটা প্রতিদিন তাকে অফিসে থাকা অবস্থায় বার কয়েক কল মেসেজ করে খোঁজখবর নিল, আজ কোনো খোঁজখবর নেয়নি, একটা কল বা মেসেজ করেনি। নিশ্চয়ই মেয়েটা তার উপরে অভিমান করেছে ভীষণ। এখন তাকেই অভিমান ভাঙাতে হবে বইয়ের। শায়ন হাত উঁচিয়ে ঘরের কলিং বেল বাজালো। গতকালের নাই আজও দরজা খুলেন সুলতানা বেগম। শায়ন এক পলক তাকালো মায়ের পানে, অতঃপর জুতা খুলে ঢুকে গেল ঘরের ভিতর। তৃষা হয়তো
অভিমানে গাল ফুলিয়ে কক্ষে বসে রয়েছে। শায়ন কোনো দিকে না তাকিয়ে নিজের কক্ষের পানে এগিয়ে গেল। কিন্তু একই, তিশা কোথায়? কক্ষের কোথাও তো নেই। তাহলে নিশ্চয়ই সামিরার কক্ষে গিয়েছে। গতকালও তো সেখানে ছিল। শায়ন নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো, চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো সামিরার কক্ষের সম্মুখে। হাত তুলে দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, সামিরা, সামিরা। একটু সময় গড়াতেই সামিরা দরজা খুলল। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? এমন শাড়ির মতো চিল্লাচ্ছিস কেন? ফোঁস করে একটা নিঃশ্বাস চালো শায়ান। ইতে না করে পড়ল। টিস্যুকে ডেকে দে তো। সামিরা সরু দৃষ্টিতে তাকালো শায়ানের পানে, ওষ্ঠ বাঁকিয়ে পড়ল, তোর বউকে আমি ডেকে দেবো কোথা থেকে? আমার রুমে নেই সে। শায়ান ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তাহলে তিশা গেল কোথায়? সামিরা ভাবলেশীনভাবে জবাব দিল, বাড়ি ছেড়ে চলে গেছে। শায়ান বেশ আকাশ থেকে পড়ল। বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? মাত্র দুটো থাপ্পড়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? তাছাড়া সেও তো শুধু শুধু থাপ্পড় দেয়নি। তিশা বেশ ভালোভাবেই জানে তাকে নিয়ে শায়নের হিংসাত্মক মনোভাবটা একটু বেশি। আগেও এটা নিয়ে সাবধান করা হয়েছে তাকে। তারপরও কেন সে শায়নের অবাধ্য হলো? অফিস থেকে বইয়ের রাগ ভাঙাতে এলো, বাড়িতে সে বউ নেই শুনে রাগ উঠল শায়নের। দাঁতে দাঁত চেপে পড়ল। কার অনুমতি নিয়ে ও ঘরের বাইরে গেছে? সুলতানা বেগম এসে দাঁড়ালেন শায়নের পাশে, ভারী কণ্ঠে বললেন, বউ পিটাপি আর তারপর সে এই বাড়িতে তোর মার খাওয়ার জন্য বসে থাকবে ভেবেছিস? আমি অনুমতি দিয়েছি ওকে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার। শায়নার কথা পারল না। ক্রোধে ফোঁস করতে করতে পা বাড়ালো নিচতলার উদ্দেশ্যে। দৌড়তো ওই বাপের বাড়ি পর্যন্ত, এছাড়া আর যাবে কোথায়? একবার শুধু হাতের কাছে পেলেই হলো। তারপর শায়ন হারে হারে ওকে বাড়ি ছাড়ার সাহস টের পাইয়ে দিবে। শায়ন হাত উঁচিয়ে তিশাদের ঘরে কলিং বেল চাপলো। মিনিট খানেক পেরোতেই দরজা খুলে দিলেন ঝুমা বেগম। শাশুড়িকে দেখে নিজের চোখ মুখ একটু নম্রভাব ফুটিয়ে তুলল শায়ন। ভিতর ক্রোধ চেপে রেখে কোমল কণ্ঠে বলল, তিশাকে একটু ডেকে দিন তো। ঝুমা বেগম অবাক হলেন, অবাক সুরে বললেন, তিশা, তিশা কোথায়? আমাদের বাসায় তো আসেনি ও। কিছু কি হয়েছে বাবা? শায়নের হৃদয় কাঁপল। তিশা কোথায় গেল? এই শহরে এই বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে তার? ঝুমা বেগমের কাছে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু তার কথা শুনে তো মনে হলো তিনি কিছুই জানেন না। তার মেয়ে যে অভিমান করে বাড়ি ছেড়েছে, এটাই তার অজানা। শায়নের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটা অভিমান করে কোথায় গেল? এই রাতের আধারে কোথায় খুঁজবে সে তিশাকে? তবে কি মেয়েটা হারিয়ে যাবে শায়নের থেকে? কলিজাটা ধক করে উঠল ছেলেটার। না না, তিশা হারিয়ে যেতে পারে না, কোথাও যেতে পারে না তিশা। শায়ন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি নিয়ে তিশাকে খুঁজতে শুরু করলো শহর জুড়ে। মধ্যরাত, চারিদিকটা ইতিমধ্যে ঘন আধারে ঢেকে গেছে। আজ যেন প্রতিদিনের তুলনায় চারিদিকটা একটু বেশি নীরব মনে হচ্ছে। শায়ন এই মধ্যরাত পর্যন্ত খুঁজেও তিশাকে কোথাও পায়নি। মেয়েটা এই শহরেই আছে তো, নাকি তার উপর অভিমান করে তার নিজ শহরে চলে গেছে? শায়ন হতাশ হয়ে গিয়ে বসলো তিশাদের ফ্ল্যাটের সম্মুখে সিঁড়ির উপর। এখন ঘরে যেতে ইচ্ছে করছে না। যে ঘরে তিশা নেই সেই ঘরে গিয়ে শায়ন শান্তি পাবে না কিছুতেই। শায়ন চোখ বন্ধ করে নিল, পিঠ এলিয়ে শুয়ে পড়ল সিঁড়ির উপরে। ঠিক তখন তার কর্ণে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠস্বর। শায়ন চোখ মেলে তাকালো সম্মুখে। রিশা ডাকছে তাকে। শায়ন সোজা হয়ে বসলো, কিছুটা বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, কিছু বলবে রিশা? রিশা একটু সময় নিল, আমতা আমতা করে বলল, আমি জানি তিশা আপু কোথায় গেছে। শায়নের চোখ দুটো চকচক করে উঠল। এতক্ষণে আশার আলো খুঁজে পেল সে। রিশা যেহেতু জানে, তার মানে সবাই জানতো তিশা কোথায়, শুধুমাত্র তার কাছ থেকে লুকিয়েছে। সকলে জোট বেঁধে তার সাথে এত বড় একটা বেইমানি করলো। সে যাই হোক, এসব নিয়ে পরে ভাবলেও চলবে, আগে জানতে হবে তিশা কোথায়। শায়ন বসা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় তিশা? রিশা এলোমেলো দৃষ্টি ফেলো, ইতস্তত করে জবাব দিল, কাছে পিঠে আপনার কোনো খালা থাকে? আপনার মা তিশা আপুকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কাছে পিঠে খালা? শায়নের স্মরণে এলো এই তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই তার মায়ের ছোট বোন অর্থাৎ আমিনা খালা থাকে। এর মানে তিশাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তাকে কুকুরের মতো ঘোরানো হয়েছে পুরো শহরে। শায়নের চোখ দুটো লাল হয়ে উঠল। রিশাকে রেখেই গাড়ি নিয়ে আবাসে বেরিয়ে পড়ল।
কিছুটা সময় অতিবাহিত হতেই শায়ন গিয়ে পৌঁছালো তার খালার বাড়ির সম্মুখে। একতলা বাড়িটা নীরব নিস্তব্ধ ঢাকা, শুধু সম্মুখে একটা কৃত্রিম আলো চালানো। সেই নিস্তব্ধতার বুক চিরে শায়ন কলিং বেল বাজালো, কিন্তু মিনিট কয়েক অতিবাহিত হতেও দরজা খুলল না কেউ। হয়তো ঘুমের দরুন শুনতে পায়নি। শায়ন অধৈর্য হলো, তার ঘুম হারাম করে সবাই এখন কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দাঁতের দাঁত চাপলো শায়ন, লাগাতার কলিং বেল বাজানো শুরু করলো সে। কিছুক্ষণের মাথায় দরজা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলো আমিনা বেগম, তবে তাকে দেখে একটু ভদ্রতাও প্রকাশ করলো না শায়ন, কুশলাতু বিনিময় করলো না। বেয়াদবের নাই তার পাশ কাটিয়ে ঢুকে গেল ঘরের ভিতরে, গলা ফাটিয়ে ডাকলো, তিশা, তিশা। শায়নের কণ্ঠস্বর না তিশার কথাই, বরং মেয়েটাকে কোলে নিয়ে এসে বাড়ির বাইরে পানে পা বাড়ালো। যেতে যেতে খালাকে বলল, দরজাটা আটকে দাও খালা। শায়ন তিশাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। মেয়েটাকে গাড়ির সম্মুখে সিটে বসিয়ে দিয়ে সেও বসে পড়লো ড্রাইভিং সিটে। তিশা আর চোখে তাকালো শায়নের পানে। ছেলেটার চোখ মুখ কেমন শক্ত মনে হচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে। নিশ্চয় তিশার উপর রেগে আছে ভীষণ। মেয়েটার হৃদয় ভীত হলো, ঢোক গিলে পড়লো। আমি বাড়ি যাব না। শায়ন তৎক্ষণাৎ ফিরে তাকালো তিশার পানে, হাত বাড়িয়ে গাল চেপে ধরলো মেয়েটার, হিসিয়ে বলল, কি বললি তুই? সাহস থাকলে আর একবার এই কথা বল তুই। তারপর প্রথমে তোকে খুন করব, তারপর নিজেকে নিজে শেষ করব। তিশা আর কিছু বলার সাহস পেল না। এমনি যে পরিমাণ রেগে আছে তাতে তাকে না এখনই গলা টিপে দেয়। শায়ন গাড়ি স্টার্ট দিল, দ্রুত গতিতে চালনা শুরু করলো সম্মুখ পানে। তিশার হৃদয় আরো ভীত হলো। যেভাবে শায়ন গাড়ি চালাচ্ছে, কোনো দুর্ঘটনা না ঘটে যায় কে জানে। রাস্তাও অল্প, তারপর শায়ন গাড়িও চালিয়েছে খুব দ্রুত। অল্প সময়েই বাড়িতে এসে পৌঁছালো শায়ন আর তিশা। বাড়ির সম্মুখে গাড়ি থামিয়েই আবার তিশাকে কোলে তুলে নিল শায়ন। এরপর ধূপধাপ পা ফেলে ঢুকে গেল বাড়ির ভিতরে, তারপর নিজেদের ফ্ল্যাটে। ঘরের কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন সুলতানা বেগম। শায়ন খুব একটা পাত্তা দিল না সেদিকে। মাকে উপেক্ষা করে সে তিশাকে কোলে নিয়ে ঢুকলো ভিতরে। তবে সুলতানা বেগমকে দেখে কিছুটা আশা খুঁজে পেল তিশা। এই লোককে একমাত্র তার মাই সাহায্য করতে পারবে। তিশা ভর্ত দৃষ্টিতে তাকালো সুলতানা বেগমের পানে, কাঁদো কাঁদো কণ্ঠে পড়ল। সুলতানা বেগমও ছুটলেন ছেলের পিছু পিছু, ব্যস্ত হয়ে পড়লেন। শায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, রুক্ষ কণ্ঠে বলল, আমাকে বাঁচাও মা, তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। ওকে ছেড়ে দে বাবু, পাগলামি করিস না, মেয়েটা ভয় পাচ্ছে তোকে। এই কথা তোমার ওকে নিজের বোনের বাসায় পাঠানোর সময় ভাবা উচিত ছিল। তখন যখন ভাবনি, এখনো ভাবার দরকার নেই। কথাটা বলেই তিশাকে নিয়ে কক্ষের পানে পা বাড়ালো শায়ন। ঘরে কক্ষে ঢুকেই তিশাকে নিচে দাঁড় করিয়ে দিল। অতঃপর দরজাটা ঠাস করে বন্ধ করে এগুতে শুরু করলো তিশার পানে। শায়ন এক পা করে তিশার পানে এগুচ্ছে, আর মেয়েটা ভয় এক পা করে পিছনে যাচ্ছে। পিছাতে এক পর্যায়ে খাটের কাছে গিয়ে পৌঁছালো তিশা। খাটের সাথে পা বেঁধে ধপাস করে বিছানায় চিত হয়ে পড়লো মেয়েটা। শানও তৎক্ষণাৎ উপর হয়ে শুয়ে পড়লো মেয়েটার উপর, শক্ত করে চেপে ধরলো বিছানায়, দাঁতে দাঁত চেপে পড়লো। তোমার এত বড় সাহস হলো কি করে? আমার অনুমতি ছাড়া তুমি বাইরে পা রেখেছো কেন? তিশা চোখ তুলে তাকালো শায়নের পানে, অভিমানী কণ্ঠে বলল, এখন তো খুব মুখ থেকে তুমি বের হচ্ছে। আর সকালে থাপ্পড় তো মেরেছিলেনই, সাথে তুই করে বলছিলেন। শায়ন একটু নরম হলো, নমনীয় কণ্ঠে বলল, ওটা তো রাগের বশে বলেছি। তুমি তো জানো, তুমি অন্য ছেলেদের সাথে কথা বললে আমার সহ্য হয় না, এসে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। তিশা গাল ফুলালো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে পড়ল। ওই ছেলেটা আপনার বোন সামিরার প্রেমিক ছিল। আপনার বোন কিনা তাও তো রাগ নাকের ডগায় প্রেমিকের সাথে রাগ করেছিল। তারই মান ভাঙাতে তার প্রেমিক আবার আমাকে দ্বারস্থ হয়েছিল, একটা উপহার দিয়েছিল সামিরাকে দিতে। শায়ন আশ্চর্য হলো, ওই ছেলেটা সামিরার প্রেমিক ছিল, আর ওই উপহারটাও সামিরার জন্য ছিল। অথচ সে কি নাকি ভেবে বসেছিল তিশাকে থাপ্পড় মেরেছে। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে তার। এত রাগ কেন তার? হুট করে কোনো কিছু বাছ বিচার না করেই রেগে কেন যায়? শায়নের মুখশ্রী গম্ভীর হলো, থমথমে কণ্ঠে বলল, এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। উল্টো ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিয়েছিলেন। শায়নের হৃদয় অপরাধবোধ জন্মালো। মেয়েটাকে বিনা দোষে আজ সে শাস্তি দিল। নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা।
শায়ন হাত বাড়িয়ে তিশার গালে হাত দিল, আলতোভাবে বুলাতে বুলাতে বলল, আমি মেরেছি, আমি আদর দিয়ে আবার ব্যথা কমিয়ে দেবে যান। তিশা গাল থেকে শায়নের হাতটা সরিয়ে দিল, অভিমানী কণ্ঠে বলল, একদম আমাকে ছোবেন না। আর আজ থেকে আমি আপনার সাথে এক রুমেও থাকবো না। সামিরার রুমে যাব আমি। ছাড়ুন। শায়ন ছাড়ল না তিশাকে, বরং আরো শক্তভাবে নিজের সাথে জড়িয়ে নিল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, বললেই হলো নাকি? এই রুম থেকে একবার বেরিয়ে দেখো, একদম ঠ্যাং ভেঙে দেব। তিশা দুই হাতে ঠেলে নিজের উপর থেকে সরিয়ে দিতে চাইল শায়নকে, থমথমে কণ্ঠে বলল, আমার উপর থেকে সরুন আগে, তারপর কথা বলুন। শায়ন হাসলো, একটু ঝুঁকে চুমু খেলো তিশার গালে, অতঃপর বলল, এখন সরা যাবে না, আগে আমার মিষ্টি বউটার রাগটা তো ভাঙাই। তিশা হাঁসফাঁস করলো, আমতা আমতা করে বলল, আমি দম নিতে পারছি না, আপনার যা ভার। শায়ন উঠে বসলো তিশার পেটের উপরে, শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তাহলে তোমার দম নেওয়ার ব্যবস্থা করছি যান। শায়নের দৃষ্টি অদ্ভুত খোলাটে, কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তিশার আর বুঝতে বাকি রইল না কি চাইছে ছেলেটা। ঢোক গেল মেয়েটা, তুতলিয়ে পড়ল। দেখুন। শায়নের ফর্সাতেও ততক্ষণে উন্মুক্ত। তিশা থেমে গেল, অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল তার হৃদয়খানা, গলা শুকিয়ে আসছে ভীষণভাবে। শায়ন হাসলো তিশার ভীত মুখশ্রীর পানে তাকিয়ে, মেয়েটার এক হাত টেনে রাখলো তার উন্মুক্ত বুকের উপরে। তিশা চোখ খিচে বন্ধ করে নিল, আমতা আমতা করে পড়ল, আমি কিন্তু এখন চিৎকার করব। শায়ন তিশার এমন বোকা বোকা কথা শুনে যেন মজা পেল, আরো রসিয়ে রসিয়ে পড়ল, চিৎকার করে কি বলবে? যে আমার স্বামী আমাকে একা ঘরে পেয়ে ধর্ষণ করার চেষ্টা করছে। তিশা চুপসে গেল, আরো কিছু বলার মতো খুঁজে পেল না সে। সত্যি তো, কি বলবে সে? এমনিও শায়নের সাথে বিয়ে হয়েছে তার, ছেলেটার সম্পূর্ণ অধিকার রয়েছে তাকে নিজের করে পাওয়ার। আর তিশা নিজেও তো শায়নকে নিজের করে পেতে চায়, নিজের প্রতিটি অঙ্গে মেখে নিতে চায় শায়নের স্পর্শ। তিশা চুপ রইল। শায়ন মুখ গুজলো তিশার গলায়, ছোট ছোট চুমুতে নাঝাল করে তুলতে শুরু করলো মেয়েটাকে। তিশা হাত বাড়িয়ে দুই হাতে আগলে নিল শায়নকে, মৃদু কণ্ঠে বলল, কি করছেন? শায়ন তিশার ঘাড়ে মুখ গুজে রেখেই জবাব দিল, বউকে আদর করছি। তিশা দুর্বল হাতে নিজের থেকে সরিয়ে দিতে চাইল শায়নকে, চোখোদয় বন্ধ করে বলল, ছাড়ুন বলছি। শায়নের স্পর্শ কারো হলো, গভীর থেকে গভীরতর স্পর্শে ওষ্ঠগত করে তুলল তিশাকে। নেশালো কণ্ঠে বলল, আজ ছাড়ার জন্য ধরিনি, নিজের করার জন্য ধরেছি। চারিদিকটা উজ্জ্বল সূর্যের আলোয় ছেয়ে গেছে, জানালার ফাঁকা গলিতে কিঞ্চিত আলো তিশার চোখে মুখে পড়তে ঘুম ভেঙে গেল মেয়েটার। পিটপিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল শায়নের ঘুমন্ত মুখশ্রী, কেমন আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। গতকাল রাতের কথা স্মরণে আসতেই লাজে রাঙ্গা হলো মেয়েটার চোখ মুখ। গতকাল রাতে প্রথমবারের মতো শায়নের উন্মাদনা পাগলামির সাথে পরিচিত হয়েছে সে। তিশা নিজের হাত উঁচিয়ে আলতোভাবে হাত বোলালো শায়নের চোখ মুখে, অতঃপর স্বামীর কপালে একখানা চুমু খেয়ে উঠে গেল বিছানা ছেড়ে। কিছুটা সময় নিয়ে ওয়াশরুম থেকে একদম গোসল সেরে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল মুছতে মুছতে হঠাৎ খেয়াল করলো গলার পানে। মৃদুস্বরে চিৎকার করে উঠল সাথে সাথে। শায়নের কনে পৌঁছালো সেই চিৎকার, ধরফড়িয়ে উঠে বসলো সে, ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? ওভাবে চিৎকার করছো কেন? তিশার হাতের তর্জনী আঙ্গুলটা নিজের গলার পানে তাক করলো, কটমট করে বলল, এগুলো কি করেছেন? শায়ন সরু দৃষ্টিতে তাকালো তিশার পানে, দায়সারা ভাবে বলল, ওগুলোকে লাভ বাইট বলে, আমার ভালোবাসার দাগ। আর এমন দাগ এখন থেকে প্রতিদিন তোমার শরীরে পড়বে, যাতে পরের বার বাড়ি ছাড়ার আমাকে স্মরণে আসে। তিশা ড্রেসিং টেবিলের আয়নার পানে ফিরে তাকালো, কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কেন করেছেন আপনি? যাও, কেউ দেখলে কি জবাব দিব আমি? শায়ন বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো, নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের পানে যেতে যেতে বলল, বলবে আমার স্বামীর ভালোবাসার চিহ্ন এগুলো। সময় গড়ালো কিছুটা। তিশা শায়ন খাবার টেবিল এসে পৌঁছালো মাত্রই। শরীর ভর্তি দাগ নিয়ে তো বাইরে আসতে লজ্জা করছিল মেয়েটার, কিন্তু তাই বলে তো আর সারাদিন ঘরে বসে থাকা যায় না। শেষমেশ বেশ বড়সড় একটা ঘোমটা টেনেই কক্ষের বাইরে বেরিয়ে এসেছে তিশা। খাবার টেবিলে মেয়েটা বসতেই তার পানে এগিয়ে গেলেন সুলতানা বেগম, কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন, আমার ছেলে কি কাল রাতে তোকে আবার মেরেছে? তিশা মাথা নুইয়ে ফেল, মিনমিনিয়ে কণ্ঠে বলল,
না মা। তিশার উত্তর শুনে কিছুটা স্বস্তি পেলেন সুলতানা বেগম। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, কি করবি বল মা, ছেলেটা একটু রাগী, রাগ উঠলে কি করতে কি করে ফেলে নিজেই জানে না। তিশা প্রতি উত্তরে বলল না কিছুই, শুধুমাত্র মাথা দুলালো। সুলতানা বেগম হঠাৎ লক্ষ্য করলেন তিশার মাথায় লম্বা একটা ঘোমটা টানা, কপালে ভাঁজ ফেলেন তিনি। সন্ধিয়ান কণ্ঠে বললেন, এই কি ঘরের মধ্যে তুই এত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছিস কেন? তিশা মাথার ঘোমটাটা আর একটু টেনে টুনে নিজেকে ঢেকে নিল। আমতা আমতা করে বলল, এমনি দিয়েছি আর কি। সুলতানা বেগম একটু ছেলের বউকে ভালোবাসা দেখাতে গেলেন, হাত বাড়িয়ে মেয়েটার ঘোমটা টেনে খুলে দিতে বললেন, ঘরের মধ্যে তোর এত বড় ঘোমটা দিয়ে থাকতে হবে না, আমরাই তো। তিশা খুলতে চাইল না ঘোমটাটা। সুলতানা বেগম তবুও জোর করে খুলে দিলেন তিশার ঘোমটাটা। চোখের সম্মুখে সাথে সাথে ভেসে উঠল মেয়েটার গলার ঘাড়ের লাল দাগ। সুলতানা বেগম চমকালেন, সাথে হাতটা বাড়িয়ে দিল শানের পানে। ছেলেটা বিছানার পাশের টেবিল থেকে একটা নেল কাটার তুলে ধীরে সুস্থে কাটতে শুরু করলো মেয়েটার হাতের নখ। হক চুকিয়ে উঠল তিশা, ব্যস্ত হয়ে পড়ল। কি কি করছেন কি? শান সাথে সাথেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশা পানে, ধমকে সুরে বলল, চুপ, একদম চুপ। হাতে বন মানুষের মতো এক একটা নখ রেখেছো। গতকাল রাতে খামচাতে খামচাতে আমার পিঠের কি অবস্থা করেছো দেখেছো একবারও? তিশা চুপসে গেল। শ্যানের মুখের ওপর কিছু বলার সাহস পেল না আর, শুধু মিনমিনিয়ে কণ্ঠে পড়ল, আমার এত স্বাদের নখ। শ্যান শুনল তিশার কথা, তারপর সে জবাব দিল, তুমিও আমার বড় স্বাদের বউ, আর এই স্বাদের বউয়ের দ্বারা রোজ রোজ পিঠে খামচি খেতে রাজি নই আমি। সকাল গড়িয়ে প্রায় দুপুরের পথে। শ্যান আজ বাসাতেই আছে। গতকাল স্যারের হাত পা ধরে আগে আগে তো বাসি এসেছিল, সাথে একদিনও ছুটি এনেছে। তিশা সেই যে সকালে নখ কাটার পর কক্ষ থেকে বেরিয়েছে আর আসেনি। মাঝে মাঝে শ্যানকে উকিচুকি মেরে দেখে এসেছে মেয়েটা তার মায়ের সাথে এগিয়ে গুছিয়ে রান্নাঘরে কাজ করছে। কোথায় বইয়ের সাথে একটু সময় কাটাবে বলে এত বলে কয়ে ছুটি নিল শ্যান, আর সেই বই এমুকও হচ্ছে না। শ্যান আরও কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করলো নিজের কক্ষে, অতঃপর গলা উঁচিয়ে ডাকলো, টিসু, টিসু। শ্যানের এমন হাঁক ডাক শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তিশা। কক্ষে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? শ্যান তাকালো তিশার পানে, এগিয়ে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে বলল। মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। তিশা কপাল কুঁচকালো, একটু সময় নিয়ে উত্তর দিল, মিষ্টি তো বাসায় নেই, দোকান থেকে আনতে হবে, আপনি গিয়েই নিয়ে আসুন। শ্যান ভুরু পাকালো, থমথমে কণ্ঠে বলল। কাছে এসো। হুট করে শ্যানের এমন কণ্ঠস্বরে ভরকে গেল তিশা। একটু আগে তো নরম কণ্ঠে কথা বলেছিল, তাহলে এখন হঠাৎ এমন থমথমে কণ্ঠে কথা বলছে কেন? তিশা একটু এগিয়ে দাঁড়ালো শ্যানের গা ঘেঁষে, ভুরু কুঁচকে পড়ল। এসেছি, কিছু বলবেন? শ্যান নিজের শক্তপোক্ত পুরুষালী হাতটা বাড়িয়ে কোমর চেপে ধরল তিশার, টেনে মিশে নিল নিজের সাথে। হুট করে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া মিলিয়ে দিল তিশার নরম ওষ্ঠের ভাঁজে। হক চুকিয়ে উঠল তিশা, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজের হাত দ্বারা সরিয়ে দিতে চাইল শ্যানকে, কিন্তু পারল না। ছেলেটা শুলো না, বরং আরো গাঢ় করলো তার বন্ধন। কিঞ্চিত সময় নিয়ে মনের স্বাদ মিটিয়ে স্ত্রীর ওষ্ঠে মধুসূদা পান করে ছেড়ে দিল। ঘোর লাগা কণ্ঠে পড়ল, আমি মিষ্টির কথা বলছিলাম। থামলো শ্যান, বিদ্যাঙ্গুলি দ্বার নিজের ওষ্ঠ মুছতে মুছতে পড়ল। দোকানের মিষ্টির চেয়ে তোমার ওষ্ঠের স্বাদ বেশি মিষ্টি জান। তিশা লজ্জা পেল ভীষণ, কর্ণ গলিয়ে উষ্ণ ধোয়ে আবির্ভাব ঘটল তার। কি সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। তিশার ওখানে দাঁড়াতে চাইল না, দৌড়ে বেরিয়ে যেতে চাইল কক্ষ থেকে, কিন্তু পিছন ঘুরে পা বাড়াতে তার হাত টেনে ধরল শ্যান। টেনে নিয়ে প্রথমে নিচে বসালো বিছানায়, তারপর মেয়েটাকে বসালো তার কোলের উপরে। হাঁসফাঁস করে উঠল তিশা, উঠে যেতে চাইল শ্যানের কোল থেকে, কিন্তু উঠতে পারল না। শ্যান তার কোমর চেপে ধরে মুখ গুজলো ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে পড়ল, নড়াচড়া না করে চুপচাপ বসে থাকো, শান্তি দাও আমাকে। তিশার উঠল না, চুপচাপ বসে রইল শ্যানের কোলে, তার সাথে মিশে। রাত্রি খুব বেশি নয়, কেবল 10টা। তিশা কক্ষে আসেনি এখনো। শ্বশুর শাশুড়ি ননদ বাড়িতে উপস্থিত থাকাকালীন একটু পরপর স্বামীর সাথে কক্ষে গিয়ে বসে থাকাটা কেমন দেখায়। সবাই হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো অনেক কিছু ভাবতে পারে। তিশার কেমন লজ্জা লজ্জা লাগছে। তারপর নতুন নতুন বিয়ে করেছে, তাই একটু চিন্তা ভাবনা বেশি।
শায়ন কয়েকবার দরজার পানে তাকালো, অতঃপর ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। অভিমানেরা ঘিরে ধরল তাকে, যার জন্য অফিসের কাজ ফেলে সে বাসে বসে রয়েছে। সে মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, আশেপাশে আসছে না। 9টার দিকে রাতের খাবার খেয়ে কক্ষে এসে তিশার আসার প্রহর গুনেছে, অথচ তার দেখা নেই। তাহলে শায়ন ছুটি কেন নিল? শায়নের ভাবনা চিন্তার মধ্যেই তিশা এলো কক্ষে, ভালোভাবে দাঁড় আটকে এগিয়ে গেল বিছানা পানে। শায়ন মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, রুমে আসার কি দরকার ছিল? আজ রাতটা শাশুড়ি ননদের সাথে কাটিয়ে এলে ভালো হতো না? তিশা ভুরু কুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল শায়নের পানে, অতঃপর পিছন ঘুরে দরজা পানে পা বাড়াতে বাড়াতে বলল, আচ্ছা তাহলে আবার যাচ্ছি। এমনি সামিরা বলেছিল আজ ওর সাথে থাকতে। সাথে সাথেই বিছানায় লাফিয়ে উঠে বসলো শায়ন। হন্তদন্ত হয়ে গিয়ে টেনে ধরল তিশার হাত, ব্যস্ত ভঙ্গিতে বলল। কোথায় যাচ্ছ তুমি? তিশা ঠোঁট উল্টালো, অবুঝের ন্যায় বলল, বারে মাত্রই তো আপনি চলে যেতে বললেন। এই প্রথম শায়ন নিজেকে অসহায় অনুভব করলো। বউয়ের সাথে রাগ দেখালো, বউ বাড়ি চালো। একটু অভিমান দেখালো, বউ তাও ছুটলো অন্য রুমে। এ কেমন কথা? ফোঁস করে একটা নিঃশ্বাস চালো শায়ন, তিশার পানে তাকিয়ে বলল। আমি বললেই তোমাকে চলে যেতে হবে নাকি? তিশা জিব্বা তার ওষ্ঠ ভেজালো, নরম কণ্ঠে বলল, স্বামীর কথা কখনো একজন আদর্শ স্ত্রী অমান্য করতে পারে না বলুন। শায়ন গাল ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ওটা তো আমি তো অভিমানে বলেছিলাম। এত দেরি করে রুমে এসেছো তাই? আমার দোষ কি? আপনার বোন আমাকে ছাড়ছিলই না, তার প্রেমিকের সাথে আবার ঝগড়া লেগেছে তার। শায়ন দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিল তিশাকে, কোমল কণ্ঠে বলল। তাই বলে তুমি আমাকে পাত্তাই দিবে না? তিশা নিজের পা দুটো উঁচু করলো, চুমু খেলো শায়নের গালে, মোহিত কণ্ঠে বলল। সারাদিনের পাত্তায় এই দিয়ে দিলাম, ঠিক আছে? শায়ন চমকালো, চোখ বড় বড় করে বলল। তুমি আমাকে চুমু খেলে? তিশা শায়নের থেকে একটু দূরে সরে গেল, মুখ বাঁকিয়ে বলল। না, আমার ভূতে খেয়েছে। শায়ন ওষ্ঠ প্রসারিত করলো, হুট করে কোলে তুলে নিল তিশাকে। মেয়েটা প্রথমে চমকে গেল, পরক্ষণেই নিজেকে সামলে নিল, গলা জড়িয়ে ধরলো শায়নের। শায়ন মেয়েটাকে শুয়ে দিল বিছানায়, অতঃপর মুখ গুজলো মেয়েটার গলায়। সময় বদলেছে, সাথে সাথে বদলে গিয়েছে পরিবেশ, সম্পর্কের গতিশীলতা। এরই মধ্যে কেটে গেছে প্রায় বছর খানেক। ইদানিং তিশার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, কিছু খেতে পায় না, খেলে কেমন বমি বমি পায়। শায়ন অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও তিশা গ্যাস্ট্রিক বলে এড়িয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা এখন যেন একটু একটু বড় আকার ধারণ করলো। হঠাৎ করে আজ রান্নাঘরে কাজ করতে মাথা খুঁড়ে পড়ে গেল সে। বাকি ওই সময় রান্নাঘরে সুলতানা বেগমে ছিলেন মেয়েটার সাথে। চেঁচিয়ে উঠলেন তিনি। সামিরা এবং তিশার মা বোনের সহায়তায় দ্রুত তিশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। তারা ভয় পেয়ে হাসপাতালে ছুটলেও সেখানে গিয়ে খুশির সংবাদ নিয়ে ফিরলেন তিশা মা হতে চলেছে। চারিদিকে খুশি ফোড়া ছুটল। শায়নকেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তার বাবা হওয়ার কথা। সংবাদটা শুনতেই আনন্দে আত্মহারা হলো ছেলেটা। অফিস ছেড়ে ছুট লাগালো বাড়ি পানে। সূর্যের তেজ আজ প্রখর, চারিদিকটা উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে। গরমও পড়েছে বেশ। এই অত্যন্ত গরমের মধ্যেই কক্ষের বিছানার উপরে গাল ফুলিয়ে বসে রয়েছে এক 5 বছরের বালক, আর তার সম্মুখে হাঁটু গেড়ে বসে রয়েছে শায়ন। ছেলের রাগ ভাঙাতে তৎপর সে। তার ছেলে একদম তার মতো হয়েছে, রন্ধে রন্ধে যার ক্রোধ। মাঝে মাঝে শায়নের নিজের উপর নিজেরই রাগ লাগে। কি হতো নিজের রাগটা একটু কমালে? তখন যদি নিজের রাগ কমাতো তাহলে হয়তো ছেলেটি একটু নরম হতো। তপ্ত নিঃশ্বাস ফেল শায়ন। ছেলেটা সাফিয়ানের পানে তাকিয়ে পড়ল। এত রাগ করে না বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। সাফিয়ান মুখ ঘুরিয়ে নিল, দৃঢ়তার সাথে বলল। না খাইয়ে দিলে খাবো না আমি। মা একটু ব্যস্ত আছে তো, আমি খাইয়ে দেই। সাফিয়ান সাথে সাথে নাকচ করে দিল বাবার প্রস্তাবকে, থমথমে কণ্ঠে বলল। না মা, না খাইয়ে দিলে আমি খাবো না। তখনই হাতে খাবারের প্লেট নিয়ে কক্ষে প্রবেশ করলো তিশা। পা বাড়িয়ে বিছানার পানে যেতে যেতে বলল। তা খাবি কেন? অন্য কারোর হাতে খেয়ে নিলে আমি যদি একটু শান্তি পেয়ে যাই। বাপের মতো আমার শান্তি তো তোর সহ্য হয় না। তিশা খাইয়ে দিতে শুরু করলো সাফিয়ানকে। শায়ন উঠে দাঁড়ালো, কণ্ঠ খাদে নামে কিছুটা দুষ্টামির কণ্ঠে বলল। শুধু ছেলেকে খাইয়ে দিলে হবে, আমাকেও একটু খাইয়ে দাও। সাফিয়ান শুনে নিল শায়নের মৃদু স্বরে বলা কথাগুলো,
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে বাবার পানে, চোখ ছোট ছোট করে পড়ল। তুমি কি আমার অধিকারে ভাগ বসানোর চেষ্টা করছো বাবা?